আজকের পছন্দের গল্প পৃথ্বীরাজ সেনের রচনা চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন। এটি সত্য ঘটনার উপর আধারিত, কিন্তু যে কোনো সাসপেন্স থ্রিলারকে হার মানায়। শুনতে থাকুন। রাজমণি সেন ও শশীবালার 4 কন্যা ও 2 পুত্র। মেয়েরা যথাক্রমে বরদা সুন্দরী, সাবিত্রী, ভানুমতি আর প্রমীলা। 2 পুত্র সূর্যকুমার ও কমল কুমার। তারা থাকতেন চট্টগ্রামের নোয়াপাড়ায়। চট্টগ্রাম বিধাতা পুরুষের আদরিণী কন্যা বুঝি। তার একদিকে পাহাড় আর অন্যদিকে সমুদ্র। যারা এখানে আসেন যেন এক টুকরো স্বর্গের সন্ধান পেয়ে যান। সেই চট্টগ্রাম ছিল অবিভক্ত বঙ্গদেশের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণিজ্য শহর। চট্টগ্রাম ছিল এক মস্ত বন্দর শহর। এই বন্দরে এসে নোঙর করত নানা দেশের জাহাজ। এই জাহাজে করেই মানুষজন যাতায়াত করত, জিনিসপত্র আদান প্রদান করত। বন্দরকে কেন্দ্র করেই ওই চট্টগ্রাম শহরটি গড়ে উঠেছিল। ভারতবর্ষের নানা প্রদেশ থেকে অসংখ্য মানুষ এখানে আসতেন জীবিকার সন্ধানে। চট্টগ্রামে ছিল রেল কোম্পানির কারখানা। চট্টগ্রাম রেল স্টেশনের কাছেই ছিল ওই ওয়ার্কশপ। সকাল থেকে রাত পর্যন্ত গমগম করত স্টেশন চত্বর। ইংরেজ বণিকদের বাণিজ্যের জন্য এবং ভারতীয়দের বাণিজ্যের জন্য পৃথক পৃথক স্থান ছিল। তারা নেটিভদের স্পর্শ এড়িয়ে থাকতে ভালোবাসতেন। চোখের সামনে দিয়ে টং টং শব্দ করতে করতে চলে যেত ফিটন গাড়ি। ভারতীয় পথচারীরা শশব্যস্তে পথ ছেড়ে দিতেন। বলা যায় না কখন হঠাৎ পিঠের ওপর চাবুক এসে পড়বে। এইসব ইংরেজ রাজপুরুষদের আমোদ প্রমোদের জন্য চট্টগ্রাম শহরের উপকণ্ঠে গড়ে ওঠে এক ইউরোপিয়ান ক্লাব। সেই ক্লাবে সন্ধ্যা সমাগমে ইংরেজরা জমায়েত হন। এছাড়াও শহরের মধ্যে একটি ছোট টিলার উপরে আছে সৈন্যদের ঘাঁটি। চলতি কথায় মানুষ এই স্থানটিকে বলে পুলিশ লাইন। আর আছে 2টি অস্ত্রাগার। অস্ত্রাগারে আছে পুলিশ ও মিলিটারিদের ব্যবহারের জন্য বন্দুক, রাইফেল, গোলাগুলি, বারুদ প্রভৃতি নানা অস্ত্র। সূর্যকুমারের মাত্র 5 বছর বয়সেই বাবার মৃত্যু হয়। তখন তাদের পরিবারের সকলের দেখাশোনার ভার নিলেন কাকা গৌরমণি সেন। সূর্যকুমার ছিলেন একটু শান্ত প্রকৃতির, বিশেষ কোনো কথাবার্তা বলতেন না। তাকে দেখলে মনে হতো তিনি বুঝি খুবই অসহায়। সবসময় একা একা ঘুরে বেড়াতেন। অন্য ছেলেরা যে বয়সে খেলাধুলা করে আর হইচই করে ঘুরে বেড়ায়, সেই বয়সে সূর্য শিশুসুলভ বিভিন্ন আচরণ থেকে বেশ কিছুটা দূরে থাকতেন। তবে সূর্যকে কিন্তু সবাই ভালোবাসে। নেতৃত্বদানের আশ্চর্য ক্ষমতা ছিল ছোট্ট সূর্যের মধ্যে। তা সে বন্ধুতে বন্ধুতে ঝগড়া হলেও সূর্য এগিয়ে আসতেন। কারো মন খারাপ দেখলে সহযোগিতা ও সহমর্মিতা নিয়ে পাশে এসে দাঁড়াতেন সূর্য। কেউ ক্ষুধার্ত হলে নিজের খাবার থেকে তাকে কিছুটা দিয়ে দিতেন। একথা ঠিক, কম কথা বলতেন সূর্য, কিন্তু মাঝে মধ্যে শিক্ষক মহাশয়দের এমন সব প্রশ্ন করতেন যা দেখে বোঝা যেত তার মেধা কত গভীর ছিল। পরিদৃশ্যমান পৃথিবীতে ঘটে যাওয়া সমস্ত ঘটনা সম্পর্কে জানতে খুবই আগ্রহী ছিলেন সূর্যকুমার। আস্তে আস্তে সূর্যের নবীন মনের আকাশ তখন নতুন চেতনার আলোয় আলোকিত হয়ে উঠেছে। ঘুম ভাঙছে এক সোনালী সকালের। দেখতে দেখতে একসময় গ্রামের স্কুলের পড়াশোনা শেষ হলো সূর্যের। এবার সূর্যকে নিয়ে তার কাকা এলেন চট্টগ্রাম শহরের নন্দনকাননে অবস্থিত হরিশ্চন্দ্র দত্তের ন্যাশনাল হাই স্কুলে। এই স্কুলে আসার পর দেখা গেল সূর্য পড়াশোনায় অন্য সকলকে ছাপিয়ে গেছেন। স্কুলের প্রতিটি পরীক্ষায় প্রথম স্থান তার বাঁধা। হয়ে উঠলেন সত্যিকারের মেধাবী ছাত্র। তবে শুধু যে তিনি বই মুখস্থ করে পরীক্ষায় ভালো নম্বর পেতেন তা নয়, পড়াশোনার সাথে সাথে সমাজসেবার কাজও করতে শুরু করলেন তিনি। শিক্ষক মশাইরা অবাক চোখে তাকিয়ে থাকতেন কিশোর সূর্যের মুখের দিকে। অনেকে তাকে আশীর্বাদ করে বলেছিলেন, সূর্য, তুমি একদিন দেশের বড় নেতা হবেই। গণিত হলো সূর্যের প্রিয় বিষয়। অবশ্য সাহিত্য পাঠেও অসীম আগ্রহ ছিল কিশোর সূর্যের। ভালোবাসতেন ভূগোল ও ইতিহাস। ইতিহাসের পাতায় পাতায় বিভিন্ন দেশের বিপ্লবীদের আত্মত্যাগের কাহিনী। সূর্য গোগ্রাসে সব কিছু গিলতেন বুঝি।
তার জন্মের 9 বছর আগে ভারতের জাতীয় কংগ্রেস নামে একটি সংগঠনের জন্ম হয়েছে। এই সংগঠনের সদস্য ছিলেন দেশের নানা প্রান্তের নামজাদা উকিল, ব্যারিস্টার, সমাজসেবক, ব্যবসায়ী সম্প্রদায়। তখন সূর্য সবেমাত্র তার সোনালী শৈশবকে অতিক্রম করে কৈশোরের রোমাঞ্চকর জীবনে প্রবেশ করেছে। দেশের পরম্পরা ঘটনা তাকে প্রবলভাবে ভাবাচ্ছে। তিনি আর একটু চেতনা সম্পন্ন হয়ে উঠছেন। তিনি অনুভব করছেন এবার হাতে অস্ত্র তুলে নিতে হবে, না হলে বড় দেরি হয়ে যাবে। তখন সূর্যকুমার সমভাবাপন্ন তরুণদের সাথে মিলেমিশে একটি সংগঠন তৈরির চেষ্টা করছেন। 1913 সালে সূর্য প্রথম বিভাগে ম্যাট্রিক পরীক্ষায় উত্তীর্ণ হলেন। ভর্তি হলেন চট্টগ্রাম কলেজের FA ক্লাসে। FA এর পর BA পড়তে হবে সূর্যকে। কাছাকাছি কোনো কলেজ নেই, তাই সূর্যকে তার আশৈশবের প্রিয় শহর চট্টগ্রাম ছেড়ে যেতে হবে বহরমপুরে। বহরমপুর কলেজে এসে সূর্য দেখলেন একদল ছেলে নিঃস্বার্থভাবে মানুষের সেবা করে চলেছে। সেখানে দেখা হলো অনুরূপ সেন, নগেন সেন, অম্বিকা চক্রবর্তীর মতো মানুষদের সাথে। তাদের সঙ্গে নিয়ে সূর্য একটি গোপন সংগঠনের জন্ম দিলেন। BA পাশ করার পর আবার ফিরে এলেন চট্টগ্রামে। চট্টগ্রামের উমাতারা হাই স্কুলের গণিত শিক্ষকের পদ গ্রহণ করলেন। তখন তার বয়স 22 ছাড়িয়ে সবেমাত্র 23-এ পড়েছে। রোগা পাতলা চেহারার এই তরুণ হয়ে উঠলেন সকলের প্রিয়, সকলের আদরের মাস্টারদা সূর্য সেন। স্কুলের শিক্ষকতার সময় তিনি ছাত্রদের সাথে বন্ধুর মতো মিশতেন, আর এইভাবেই একটি গোপন দল তৈরি করলেন। এই দলে অনেকে যোগ দিলেন। এলেন নির্মল সেন, প্রমোদ রঞ্জন চৌধুরী, অনন্ত সিংহ, আশরাফুদ্দিন, গণেশ সিংহ প্রমুখেরা। ইতিমধ্যে 1919 সালে সূর্যকুমারের খুড়তুতো দাদা চন্দ্রকুমারের উদ্যোগে সূর্যের বিয়ে হলো কানুনগো পাড়ার নরেন্দ্রনাথ দত্তের কন্যা পুষ্পকুন্তলার সঙ্গে। যদিও বিয়ে করে সুখী জীবনযাপন করা সম্ভব হয়নি সূর্য সেনের। এই সময় এক ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল। বিশ্বের ইতিহাসে এমন নৃশংসতার তুলনা মেলে না। জালিয়ানওয়ালাবাগের শান্তিপূর্ণ এক জনসভার ওপর ব্রিটিশ সৈন্যরা নির্বিচারে গুলি চালায়। সঙ্গে সঙ্গে 400 ব্যক্তির মৃত্যু হলো। অনেক নারী ও শিশুও এই মৃত্যুর ভয়াবহতা থেকে বাদ গেল না। সারা বিশ্বে এই নারকীয় হত্যালীলার খবর চলে গেল। কংগ্রেসের সত্যাগ্রহ আন্দোলনের ঢেউ চট্টগ্রামেও আছড়ে পড়ল। সূর্য সেন এই সময় চট্টগ্রামে একটি আশ্রম প্রতিষ্ঠা করেছেন, সাম্যাশ্রম। এই আশ্রম ভবনে প্রকাশ্যে ভারতের স্বাধীনতা আন্দোলনের জন্য কংগ্রেসের কাজকর্ম চলত, আর গোপনে সশস্ত্র বিপ্লবের প্রস্তুতি পর্ব, সৈন্য, অর্থ এবং অস্ত্র সংগ্রহ। এরপর সারা দেশে গান্ধীজির নেতৃত্বে সমগ্র দেশে শুরু হলো বিদেশি দ্রব্য বর্জন, অসহযোগ আন্দোলন, লবণ আইন ভঙ্গ আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন। চট্টগ্রামের যুবকেরাও কংগ্রেসের নেতৃত্বে এইসব আন্দোলনে যোগ দিচ্ছেন। এইসব শান্তিপূর্ণ আন্দোলনে সূর্য সেনও যোগ দিচ্ছেন। মাঝে মাঝেই প্রতিবাদ মিছিল বের করছেন, আইন অমান্য করার কথা কখনো কখনো ভাবছেন। তবে ব্যক্তিগতভাবে সূর্য সেন কিন্তু মনে প্রাণে এইসব শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাস করতেন না। তিনি চাইতেন মানুষ দেখবে একদল মানুষ কিভাবে হাসতে হাসতে দেশের জন্য আত্মবলিদান দিচ্ছেন। তাদের আত্মবলিদান ভারতের বুকে এক ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি করবে, আর এইভাবেই ইংরেজ সম্পর্কে মানুষের সম্পূর্ণ মোহভঙ্গ হবে। সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রামের গোপন বিপ্লবী বাহিনী ভালো ভালো ছেলে সংগ্রহ করতে লাগলো। সূর্য সেনের মতে ভালো ছেলে মানে দেখতেন এমন ছেলে যারা শুধুমাত্র পড়াশোনাতেই ভালো নয়, পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় সুদক্ষ ছেলেদেরও বাছাই করা হতো। শারীরিক ক্ষমতা না থাকলে লড়াই করবে কেমন করে? পড়াশোনার পাশাপাশি সেজন্য তিনি গুরুত্ব দিতেন শরীর চর্চাতেও, লাঠি খেলা, তরোয়াল চালনা করা, পিস্তল বন্দুক চালানো। এবার এই বাহিনীর সকলে লড়াইয়ের জন্য মনে মনে প্রস্তুত হলেন। কিন্তু শুধু হাতে তো লড়াই করা যাবে না। লড়াইয়ের জন্য চাই উপযুক্ত অস্ত্রশস্ত্র, তার জন্যও চাই প্রচুর অর্থ। 1923 সালের 24শে ডিসেম্বর আসাম বিহার রেলওয়ে টাকা ভর্তি ব্যাগ নিয়ে একটি ঘোড়ার গাড়ি রেলওয়ে অফিসের কাছে পাহাড়ের ঢালু বেয়ে নামছিল। চট্টগ্রামের গোপন দলের কাছে এই খবর আগেই চলে যায়। তাদের মধ্যে 5 জন রিভলভার দেখিয়ে এই টাকার ব্যাগ ছিনিয়ে নিল। বিপ্লবী দলের একজনও মারা যায়নি,
ডাকাতি করে পাওয়া গেল 17,000 টাকা। দলের কয়েকজনের হাতে এই টাকা তুলে দেওয়া হয়। তারা কলকাতায় চলে যান উপযুক্ত অস্ত্র কেনার জন্য। এতদিন পর্যন্ত সূর্য সেন অথবা তার সঙ্গী সাথীদের ব্রিটিশ পুলিশ কোনো সন্দেহ করেনি, কিন্তু এবার প্রশাসনের টনক নড়ল। বেশ বোঝা গেল যে কোনো সুসংগঠিত দল ছাড়া এইভাবে ডাকাতি করা সম্ভব নয়। পুলিশের গোয়েন্দা বিভাগ আরও তৎপর হয়ে উঠল। দেখতে দেখতে কেটে গেল 10টি দিন। এক সময় পুলিশ ঘিরে ফেলল সুলুক বাহার বাড়িটি। বাড়ির মধ্যে তখন ছিলেন সূর্য সেন, অম্বিকা চক্রবর্তী, অনন্ত সিংহ এবং আরও 4-5 জন সদস্য। যে অস্ত্র কলকাতা থেকে আনা হচ্ছে তা কিভাবে ব্যবহার করা হবে তাই নিয়ে কথা চলছিল। এই সময় পুলিশ এসে দরজায় কড়া নাড়ছে। সূর্য সেন সঙ্গে সঙ্গে ইতিকর্তব্য স্থির করলেন। সঙ্গী সাথীদের নিয়ে চলে গেলেন বাড়ির পিছনের দিকে। সেখান দিয়ে একটা নিচু রাস্তা পথের দিকে চলে গেছে। বিপ্লবীদের সঙ্গে ছিল টোটাভর্তি থলি, বোমা, আর পোশাকের ভিতরে ছিল পিস্তল। ট্রিগারে আঙুল রেখে তারা একে একে নিচে রাস্তায় নেমে গেলেন। পুলিশ ফোর্স স্থানীয় মানুষদের মধ্যে রটিয়ে দিলেন, এরা হলো স্বদেশী ডাকাত। সূর্য সেন এবং তার সঙ্গী সাথীদের স্থানীয় মানুষরা তাড়া করল। সূর্য সেন বুঝতে পারলেন যে আর উপায় নেই। উন্মত্ত জনতার হাত থেকে নিজেদের বাঁচাতে হবে। কোনো উপায় না দেখে কয়েকটি বোমা ফাটানো হলো। ধোঁয়ায় চারিদিক ভরে গেল। বোমার শব্দ থেমে যাবার পর জনতা আবার ছুটে এলো। সূর্য সেন সহ সকলে গিয়ে উঠলেন নিকটস্থ নগরখানা পাহাড়ের মাথায়। ইংরেজ পুলিশ বাহিনীও ইতিমধ্যেই পাহাড়ের তলায় পৌঁছে গেছে। তারা পাহাড়টিকে ঘিরে ফেলল। তারা জানেন ওই পাহাড়ের মাথাতেই স্বদেশী ডাকাতরা লুকিয়ে আছেন। একদল পুলিশ ধীরে ধীরে পাহাড়ে উঠতে শুরু করলো। অনন্ত সিংহ সহ 3 জন গুলি চালাতে চালাতে পুলিশের ঘেরাটোপ ভেঙে পালিয়ে গেলেন। বের হতে পারলেন না সূর্য সেন ও অম্বিকা চক্রবর্তী। পুলিশ তাদের গ্রেপ্তার করল। পরে কলকাতায় ধরা পড়লেন অনন্ত সিংহ। মামলা শুরু হলো। ব্রিটিশ কর্তৃপক্ষ এই 3 জনের বিরুদ্ধে অনেক ধারা উপধারায় অভিযোগ দায়ের করেছিল। অনেক দিন ধরে চালানো অনেক সওয়াল জবাব, কিন্তু কিছুতেই প্রমাণ করা সম্ভব হলো না যে সূর্য সেন, অম্বিকা চক্রবর্তী বা অনন্ত সিংহ রেলওয়ে কোম্পানির টাকা ডাকাতি করেছেন। আদালতের বিচারে 3 জনেই ছাড়া পেয়ে গেলেন। তবে তখন থেকে ব্রিটিশ পুলিশের গোয়েন্দা সব বিপ্লবীদের ওপর কড়া নজর রাখতে শুরু করলো। 1924 সালের অক্টোবর মাসে ইংরেজ সরকার এক কালা আইন চালু করে। এই আইনে বলা হয় যে সন্দেহভাজন যে কোনো ব্যক্তিকে বিনা বিচারে আটকে রাখতে পারবে। বাংলায় 74 জন বিপ্লবীকে গ্রেপ্তার করা হলো। কলকাতায় গ্রেপ্তার হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। সূর্য সেনকে ধরার জন্য পুলিশ বাহিনী এসেছিল, কিন্তু পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে গেলেন। হাতে বন্দুক থাকা সত্ত্বেও একটা বিপ্লবীকে ধরতে পারা যাচ্ছে না। যে করে হোক অবিলম্বে ওই বিপ্লবীকে গ্রেপ্তার করতে হবে, তাহলে 1000 টাকা পুরস্কার ঘোষণা পাওয়া যাবে। এই কথা জানিয়ে পোস্টার পড়ল চট্টগ্রাম শহরের সর্বত্র। সূর্য সেন গা ঢাকা দিয়ে কলকাতায় চলে এসেছেন। এখানে এসে অন্যান্য বিপ্লবীদের সাথে গোপন সম্পর্ক রক্ষা করে চললেন। তার ইচ্ছে ইংরেজদের বিরুদ্ধে একটা বৃহত্তর সশস্ত্র সংগ্রামের। এই রকম বিচ্ছিন্নভাবে ব্রিটিশ শক্তিকে আক্রমণ করে কোনো লাভ নেই। ইংরেজদের বিরুদ্ধে এমন আঘাত আনতে হবে যাতে তাদের টনক নড়ে যায়। মধ্য কলকাতার শোভাবাজারের এক মস্ত বাড়ির 3 তলায় একটি ঘরে ছিল বিপ্লবীদের গোপন আস্তানা। সেখানেই থাকতেন সূর্য সেন। রোজ সকালবেলা বের হয়ে যান, শহরের বিভিন্ন মহল্লাতে গিয়ে বিপ্লবীদের সঙ্গে যোগাযোগ করেন। রাতে অন্ধকারে চুপি চুপি ফিরে আসেন ওই বাড়িতে। কিন্তু সেই আস্তানাও বেশি দিন নিরাপদ থাকলো না। একদিন সকালবেলা ওই বাড়িতে বসে সূর্য সেন, অনন্ত সিংহ আর প্রমোদ রঞ্জন চৌধুরী কথা বলছিলেন। একজন এসে খবর দিল রাতে দক্ষিণেশ্বরে পুলিশ এসেছিল। বোঝা গেল তাহলে যে কোনো সময় এই বাড়িতেও পুলিশের আগমন ঘটতে পারে। তার আগে সব গোপন কাগজপত্র পুড়িয়ে দিতে হবে। কাগজ পোড়ানো শুরু হয়ে গেল। সকলে বের হবার প্রাক মুহূর্তে হঠাৎ সদর দরজায় পুলিশের গাড়ি এসে থামল। পুলিশ ওপরে উঠে আসলো। মুহূর্তের মধ্যে অনন্ত এবং প্রমোদ ঠিক করলেন যে করেই হোক সূর্য সেনকে বাঁচাতে হবে। সূর্য এখন ধরা পড়ে গেলে বিপ্লবী আন্দোলন স্তিমিত হয়ে পড়বে। তারা দুজনে শরীরের সমস্ত শক্তি দিয়ে দরজা আটকে দাঁড়িয়ে থাকলেন। জোরে জোরে দরজায় আঘাত হতে থাকলো। পুলিশ দরজায় লাথি মারতে থাকলো। তারপর বন্দুকের বাঁট দিয়ে ঠুকতে ঠুকতে একসময় দরজা ভেঙে ফেলল। হুড়মুড়িয়ে পুলিশ ঘরে ঢুকে পড়ল। কিন্তু সূর্য সেন কোথায়? ততক্ষণে সূর্য সেন বাথরুমের জানলা দিয়ে বেরিয়ে পাইপ বেয়ে একতলায় নেমে জনা অরণ্যে মিশে গেছেন।
দীর্ঘ 2 বছর ধরে সূর্য সেন ছদ্মবেশ ধারণ করে পুলিশের চোখে ধুলো দিয়েছিলেন। শেষ পর্যন্ত 1926 সালের 8ই অক্টোবর তারিখে কলকাতায় সূর্য সেন গ্রেপ্তার হলেন। তাকে মেদিনীপুরের সেন্ট্রাল জেলে নিয়ে যাওয়া হলো। সেখান থেকে তাকে পাঠিয়ে দেওয়া হলো সুদূর বোম্বাইতে রত্নগিরি জেলে। 1928 সালে তাঁর স্ত্রী পুষ্পকুন্তলা টাইফয়েডে আক্রান্ত হলেন। 1 মাসের জন্য প্যারোলে ছাড়া পেলেন সূর্য সেন। মৃত্যুশয্যায় শায়ী তার স্ত্রীর পাশে বসে অনিদ্রিত অনেকগুলি প্রহর কেটে গেল। এই রোগে তার স্ত্রী মারা গেলেন। এর কয়েক মাস পর চট্টগ্রামে সূর্য সেন এবং অন্যান্য নেতাদের মুক্তি দেওয়া হলো। 1929 সালের মে মাসে চট্টগ্রামে 3 দিনের জন্য এক সম্মেলনের আয়োজন করা হলো। এর উদ্যোক্তা ছিল চট্টগ্রাম জেলা কংগ্রেস। সভাপতি হলেন সুভাষচন্দ্র বোস। এই সম্মেলনে জাতীয় কংগ্রেসের চট্টগ্রাম জেলার সম্পাদক হিসেবে নির্বাচিত হলেন স্বয়ং সূর্য সেন। একটির পর একটি গোপন সভায় সূর্য সেন ও তার অনুগামীরা মিলিত হতে থাকলেন। এলেন অম্বিকা চক্রবর্তী, গণেশ সেন, অনন্ত সিংহ। শেষ অবধি তারা একটি দুঃসাহসিক সিদ্ধান্ত গ্রহণ করলেন। চট্টগ্রামের সমস্ত সরকারি অফিস, আদালত, সেনাঘাঁটি দখল করতে হবে। চট্টগ্রামকে স্বাধীন বলে ঘোষণা করতে হবে। এই খবর যদি ভারতের অন্যান্য প্রান্তে ছড়িয়ে যায় তাহলে এই আদর্শ সারা দেশের মানুষকে প্রেরণা দেবে। সেটাই হবে চট্টগ্রামের বিপ্লবীদের জয়। চট্টগ্রামের 2টি প্রধান শত্রু ঘাঁটি, একটি অক্সিলিয়ারি ফোর্সের অস্ত্রাগার, আরেকটি হলো পুলিশ লাইনের অস্ত্রাগার। যদি এই 2টি অস্ত্রাগার দখল করা সম্ভব হয় তাহলে চট্টগ্রামের পুলিশ প্রশাসন একেবারে ভেঙে পড়বে। এর পাশাপাশি শহরের 3টি বড় বন্দুকের দোকান দখল করতে হবে। রেল যোগাযোগ আর টেলিযোগাযোগ ব্যবস্থাকে একেবারে অকেজো করে দিতে হবে। চট্টগ্রামে কি ঘটছে তার খবর যেন অতি সহজে বাইরে না পৌঁছায়। তাহলে রেল ব্যবস্থার গোলযোগে ব্রিটিশ কর্তৃপক্ষ বিপুল সৈন্য নিয়ে আর বিপ্লবীদের ওপর ঝাঁপিয়ে পড়তে পারবে না। রেলে করে সৈন্য আনা সম্ভব হবে না। টেলিফোন, টেলিগ্রাফের মাধ্যমেও কোনো খবরাখবর আদান প্রদান করতে পারবে না। পুলিশ লাইন অস্ত্রাগারের কাছেই ছিল ইউরোপিয়ান ক্লাব। এই ক্লাবে গিয়ে সুরামত্ত ইংরেজদের হত্যা করতে হবে। সূর্য সেন ব্যক্তিগত হিংসায় বিশ্বাস করতেন না, কিন্তু একটির পর একটি ঘটনা ঘটিয়ে ব্রিটিশ সরকার তখন বিপ্লবীদের একেবারে নাজেহাল করে তুলেছে। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের নৃশংসতা তখনও মানুষ ভুলতে পারেনি। একজন নিরপরাধ মানুষকে হত্যা করা হলো, তার ব্যবস্থা নেওয়া হলো কই? ইউরোপিয়ান ক্লাবে আক্রমণ চালিয়ে এই হত্যাকাণ্ডের বদলা নিতে হবে। সবকটা পরিকল্পনা সুষ্ঠুভাবে সম্পাদন করে স্বাধীন অস্থায়ী সরকার গঠন করতে হবে। তবে একটাই ভয় সূর্য সেনের মনে, তা হলো সাধারণ মানুষ কিভাবে এই ঘটনাকে গ্রহণ করবেন। কারণ সাধারণ মানুষ সাধারণত বিপ্লবীদের স্বদেশী ডাকাত বলে চিহ্নিত করেন। বিপ্লবীদের কার্যকলাপ সম্পর্কে তাদের মনে কোনো স্বচ্ছ ধারণা নেই। শুরু হলো একেবারে শেষ মুহূর্তের পরিকল্পনা। সূর্য সেন নেতৃত্ব দিয়ে গোটা দলটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেলেন। কিভাবে, কার ওপর কোন দায়িত্ব দেওয়া যেতে পারে সেই নিয়ে চুলচেরা বিচার বিশ্লেষণ হলো। কাউকে দেওয়া হলো টেলিগ্রাফের তার এবং টেলিযোগাযোগ ব্যবস্থাকে বিচ্ছিন্ন করা, কাউকে দেওয়া হলো শহরের বন্দুকের দোকানপাট লুট করতে, কেউ আবার ইউরোপিয়ান ক্লাবে হামলা চালানোর দায়িত্ব পেলেন। 2টি ছেলেকে দায়িত্ব দেওয়া হলো চট্টগ্রামের আগের 80 মাইল পর্যন্ত রেল লাইন দেখে আসার। তারা দেখে এসে জানাবেন কোন কোন জায়গায় লাইন ভাঙতে হবে। তেমনি টেলিফোন, টেলিগ্রাফ অফিসের খুঁটিনাটি খবর সংগ্রহের দায়িত্ব দেওয়া হলো একজনকে। যাতে টেলিযোগাযোগ ব্যবস্থা একেবারে অকেজো হয়ে যায় তার ব্যবস্থা করতে হবে। সেই ছেলেটি এই দপ্তরে প্রবেশ করবে, ভালো মানুষের মতো ঘুরে বেড়াবে। সম্ভব হলে ওই দপ্তরের মানুষের কাছ থেকে জেনে নিতে হবে কি করলে এবং কোথায় কোথায় তার কাটলে টেলিযোগাযোগ ব্যবস্থা একেবারে স্তব্ধ হয়ে যাবে। 2টি অস্ত্রাগারের খোঁজ খবর নেওয়ার দায়িত্ব দেওয়া হলো 3 জনকে। অস্ত্রাগার লুণ্ঠন করে অনেক অস্ত্র পাওয়া যাবে এ কথা ঠিক, কিন্তু সেই কাজ করতে হলে বেশ কিছু অস্ত্র আগেই দরকার লাগবে। সেগুলি কিভাবে পাওয়া যাবে? এর 2টি পন্থা আছে। হয় শহরের বড় লোকদের কাছে গিয়ে সবকিছু গুছিয়ে বলতে হবে, তাদের কাছ থেকে হাত পেতে চাঁদা নিতে হবে, অথবা ডাকাতির নামে অর্থ সংগ্রহ করতে হবে। 2টো কাজই বেশ ঝুঁকি থেকে যায়। কারণ সাধারণ ভারতীয় ধনী ব্যক্তিরা সাধারণত ব্রিটিশদেরই বংশবদ। ফলে তারা স্বদেশী ডাকাতদের হাতে অস্ত্র তুলে দেবেন না। এমনকি তারা হয়তো পুলিশের সাহায্যও নিতে পারেন। আর যদি ডাকাতি করা যায় তাহলেও ধরা পড়ার সমূহ সম্ভাবনা থেকে যায়। কি করা যায়? সূর্য সেন এবং তার অনুগামীরা আরও একটির পর একটি বৈঠকে বসলেন। শেষ মুহূর্তে
অনেক সমস্যা আসছে। তা সত্ত্বেও কেউ হার মানতে রাজি নন। স্থির করা হলো যে বিভিন্ন স্বদেশী মনোভাবাপন্ন মানুষের সাথেই যোগাযোগ করতে হবে। এক্ষেত্রে অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। সূর্যসেন ভাবতেই পারেননি যে এমনভাবে সহযোগিতা তিনি পাবেন। অবশেষে স্থির হলো 1930 সালের 18ই এপ্রিল হবে সেই কাঙ্ক্ষিত আক্রমণ। চট্টগ্রামের আকাশে বাতাসে জ্বলে উঠবে বিপ্লবীদের রণদুন্দুভি। এলো সেই কাঙ্ক্ষিত দিন। রাত 8টা বাজছে। লালমোহন সেন, সুবোধ মিত্র, সুকুমার ভৌমিক আর হারান দত্ত সূর্য সেনের প্রিয় 4 শিষ্য। তারা অপেক্ষা করছেন চট্টগ্রাম থেকে 60 মাইল দূরে ধুম রেল স্টেশনের কাছে এক নির্জন জায়গায়। তাদের ওপর 2টি গুরু দায়িত্ব অর্পিত হয়েছে। মাস্টারদা বলেছেন রেল লাইন উপড়ে ফেলতে হবে, টেলিগ্রাফের তার কাটতে হবে। শালকাঠের স্লিপারের ওপর থাকে ইস্পাতের ফিশ প্লেট, আর খুব বড় বড় গজাল দিয়ে তার রেল লাইনের সঙ্গে থাকে আটকানো। 2 জন খুব শক্তিশালী ছেলে উপড়ে ফেললেন গজাল, অতি দ্রুত সরিয়ে ফেললেন ফিশ প্লেট। কিন্তু লাইনটি একেবারে উড়িয়ে দেওয়া উচিত নয়। ফ্ল্যাশ লাইটের আলো জ্বেলে ট্রেন আসে। ট্রেনের চালক যদি দেখতে পেয়ে যান যে লাইনটি খোলা আছে, তাহলে তিনি ঘন্টি বাজিয়ে দেবেন। ছুটে আসবে পুলিশের দল। বিপ্লবীদের প্রয়োজনীয় উদ্দেশ্য সাধিত হবে না। তাই সূর্য সেনের পরামর্শ মতো খোলা লাইনটি রেখে দেওয়া হলো আলগা অবস্থায়। এখন সামান্য ঝাঁকুনি খেলেই লাইনটি একেবারে কাত হয়ে পড়বে। হয়তো রেল দুর্ঘটনা ঘটবে, হয়তো কিছু মানুষ আহত হবেন, কারো কারো মৃত্যু পর্যন্ত হতে পারে। তাতে কি? স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে এমন 2-1টি ঘটনা তো ঘটতেই পারে। তার জন্য অত চিন্তা করে লাভ কি? হঠাৎ দেখা গেল দূর থেকে রেলের আলো এগিয়ে আসছে। এখন তো চট্টগ্রামে কোনো ট্রেন আসার সময় নয়। তবে কি? হয়তো কোনো মালগাড়ি। 4 জন যুবক বুঝতে পারলেন। উত্তেজনায় থরথর করে কাঁপছে তাদের শরীর। একটু বাদেই হাতে কলমে সব পরীক্ষা হয়ে যাবে। যদি মালগাড়ি হয় তাহলে কি হবে? কামরাগুলো উল্টে যাবে কি? 4 যুবক দ্রুত লুকিয়ে পড়লেন পাহাড়ের আড়ালে। একটু পরে শোনা গেল কান ফাটানো বিকট শব্দ। দেখা গেল একটা মালগাড়ি উল্টে পড়েছে। ইঞ্জিনের সার্চলাইটটা একদিকে হেলে পড়েছে। যাক, আর চিন্তা নেই। এখন আর রেল মারফত কোনো কিছু আসতে পারবে না এই চট্টগ্রাম শহরে। অর্থাৎ চট্টগ্রামের স্বাধীনতার সূর্য সহজে নিভবে না। এবার বাকি কাজগুলি করতে হবে সুচারুভাবে। টেলিগ্রাফের তার গেছে রেল লাইনের পাশ দিয়ে। সেই তার অতি দ্রুত কেটে ফেললেন এই 4 অকুতভয় যুবক, লালমোহন, সুবোধ, সুকুমার আর হারান। ভারতের স্বাধীনতা সংগ্রামে তাদের এই সব দুঃসাহসিক কাজের কথা আজ আমরা হয়তো আর মনে রাখিনি। রেল লাইন ভাঙার জন্য আর একটি দলে ছিলেন উপেন্দ্র কুমার ভট্টাচার্য, বিজয় আইচ, শঙ্কর সরকার ও সুশীল দে। তারা পৌঁছে গেছেন চট্টগ্রামের অন্যদিকে 72 মাইল দূরে লাঙ্গলহাট স্টেশনের কাছে এক নির্জন স্থানে। তারাও গিয়েছিলেন ঠিক রাত 8টার সময়। এতদিন ধরে রেল লাইন তুলে ফেলার, টেলিগ্রাফের তার কাটার ব্যাপারে নানা শিক্ষা পেয়েছেন তারা। মাস্টারদা সূর্য সেন পুঙ্খানুপুঙ্খভাবে সবকিছু বুঝিয়ে দিয়েছেন। রেল লাইনের কোন অংশটা সব থেকে বেশি দুর্বল তা এই 4 যুবক জানেন। তবে তা এখন হাতে কলমে করতে হবে। কিভাবে অতি দ্রুত টেলিগ্রাফের তার কাটতে হয় তার শিক্ষাও বিপ্লবীরা পেয়েছেন। 4 যুবক অতি দ্রুত রেল লাইনের উপড়ে ফেললেন। এরপর রেল লাইনের পাশ দিয়ে যাওয়া টেলিগ্রাফের খুঁটিতে উঠে শুরু হলো টেলিগ্রাফের তার কাটা। ঝনঝন শব্দ উঠছে। তখন আর কোনো কিছু ভাববার সময় নেই। তার কেটে উধাও হয়ে গেলেন ছেলের দল। এখন আর রেলে চেপে আসার বিষয় নেই। যোগাযোগ ব্যবস্থা এখন একেবারে বিপর্যস্ত হয়ে গেছে। এখন চট্টগ্রাম শহর বাইরের জগৎ থেকে একেবারে বিচ্ছিন্ন। চট্টগ্রাম শহরের মাঝখানে ছোট্ট একটা পাহাড়। আসলে এই শহরটা পাথরের টিলার উপর অবস্থিত। সেখানে চারিদিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এমন কত টিলা। পাহাড়ের ওপরেই আছে টেলিফোন ভবন। টেলিগ্রাফ অফিসও আছে এই বাড়িতেই। সাধারণ খাড়া সিঁড়ি বেয়ে জনসাধারণ এখানে যাতায়াত করেন। পিছনের রাস্তাটা একেবারে নির্জন। ওই পথ ধরেই তারা পৌঁছবেন এই অফিসে। এই দলে ছিলেন দ্বিজেন দস্তিদার, কালীপদ চক্রবর্তী, মনীন্দ্র গুহ, বীরেন দে আর নিরঞ্জন রায়। এই 5 জনকে দিয়ে মাস্টারদা একটি গ্রুপ তৈরি করে দিয়েছিলেন। এদের ওপর এক দুঃসাহসিক কাজের দায়িত্ব ন্যস্ত ছিল। টেলিফোন আর টেলিগ্রাফ অফিসের কোথায় কি আছে তার একটা ম্যাপ জোগাড় করেছিলেন মাস্টারদা। টেবিলের ওপর ম্যাপ খুলে এই 5 জনকে ভালো করে বুঝিয়েছিলেন অফিসের কোথায় কি আছে।
অফিসের কোথায় কি কি সব যন্ত্র থাকে সেই কথাও এই 5 জন ভালো করে জেনে গেছেন। কোথায় কোন কর্মচারী বসে কাজ করেন তাও তাদের অজানা নেই। টেলিগ্রাফের তারের কটা লাইন আছে তাও তারা জেনেছেন। এই কাজে নেতৃত্ব দেবেন মাস্টারদার ডান হাত অম্বিকাদা। 18 এপ্রিল রাত 9:45। আনন্দগুপ্ত নতুন শেভরোলে গাড়ি নিয়ে কংগ্রেস অফিসে উপস্থিত হয়েছেন। বড় হাতুড়ি, কুড়ুল, কাঁচি, রাবারের দাস্তানা, পেট্রোলের টিন সবকিছুই তুলে ফেলা হলো গাড়িতে। তারপর আনন্দ গাড়ি চালু করে দিলেন। টেলিগ্রাফের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট মিস্টার স্কোয়াটের কোয়ার্টারের পাশ দিয়ে পাহাড়ের পিছনের রাস্তা ধরে গাড়ি এগিয়ে চলল টেলিফোন কেন্দ্রটির দিকে। সেখানে এসে এক নির্জন পাহাড়ে গাড়ি দাঁড় করানো হলো। ভিতরে বসেছিলেন ওই 5 জন বিপ্লবী। তাদের পরনে ছিল মিলিটারি খাকি পোশাক। অম্বিকাদার পরনেও ছিল ওই একই রকম খাকি উর্দি, যাতে চট করে দেখলে মনে হতে পারে তারা এখানকার কর্মচারী, ব্রিটিশের পোষা বংশবদ। তাড়াতাড়ি করে ভাঙচুর করার সব যন্ত্রপাতি নামিয়ে নেওয়া হলো। এবার অপারেশন শুরু হবে। অম্বিকা চক্রবর্তীকে সবাই বলতেন সূর্য সেনের ডান হাত। অত্যন্ত দ্রুত গতিতে তিনি যে কোনো কাজ করতে পারতেন। পরিকল্পনা অনুযায়ী অম্বিকাদা টেলিফোন এক্সচেঞ্জ অফিসে ঢুকে পড়লেন। অপারেটর মন দিয়ে কাজ করছিলেন। তিনি ভাবতেও পারেননি যে একটু পরে কোন ঘটনা ঘটতে চলেছে। তার নাকে ক্লোরোফর্ম মাখানো তুলো বেঁধে দেওয়া হলো। তিনি জ্ঞান হারালেন। তাকে ঘর থেকে বের করে আনা হলো। কালীপদ চক্রবর্তী আর অম্বিকাদা পিস্তল হাতে পাহারা দিলেন। যদি কোনোভাবে কেউ এখানে এসে পড়ে তাহলে তাদের খতম করতে হবে। ছেলের দল কাঁচি দিয়ে টেলিফোনের তার কাটতে লাগলেন। সুইচ বোর্ডের ওপর হাতুড়ির আঘাত করা হলো। শব্দ পেয়ে মিস্টার স্কট ছুটে এলেন। টেলিফোন ভবন লক্ষ্য করে গুলি চালানো হলো। সঙ্গে সঙ্গে অম্বিকা চক্রবর্তী পাল্টা গুলি চালালেন। ওদিক থেকে আর কোনো সাড়া শব্দ নেই। তাহলে গুলি কি তাহলে মিস্টার স্কটের গায়ে লেগেছে? ছেলের দল তখন টেলিফোনের তার কেটে সুইচ বোর্ড ভেঙে একেবারে তছনছ করে দিয়েছেন। অম্বিকা আদেশ দিলেন, পেট্রোল দিয়ে সব জ্বালিয়ে দাও। নিমিষের মধ্যে টেলিফোন ভবন জুড়ে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। যোগাযোগের শেষ চিহ্ন এইভাবে ধ্বংস হয়ে গেল। একই বাড়িতে পাশে ছিল টেলিগ্রাফের অফিস। এবার সেটিকেও ধ্বংস করতে হবে। ঘর ভিতর থেকে বন্ধ। ভিতরে কর্মীরা ভয় ফিসফিস করে কথা বলছেন। তার মানে ওই ভয়ঙ্কর সংবাদটি কর্মীদের কানে পৌঁছে গেছে। হাতুড়ি আর কুড়ুল দিয়ে দরজা ভেঙে ফেলা হলো। অম্বিকাদার রিভলভার হাতে সবার আগে দৌড়ে ভিতরে ঢুকলেন। চিৎকার করে বললেন, হাত তুলুন, সাবধান, কেউ নড়বেন না। ভয় নেই, আমরা কিন্তু আপনাদের হত্যা করতে এখানে আসিনি। আপনারা ভারতীয় আর আমরাও ভারতীয়। একজন ভারতবাসী হয়ে অন্য এক ভারতবাসীর রক্তে হাত রাঙাবো এমন মানুষ আমরা নই। আমাদের কাজে বাধা দিলে বাধ্য হয়ে গুলি করব। এরপর সবাই দুহাত ওপরে তুলে দাঁড়িয়ে থাকলেন। সেই সুযোগে টেলিগ্রাফের যন্ত্রপাতিগুলিকে একেবারে চূর্ণ করে দেওয়া হলো। সবাইকে বাইরে আসতে বলা হলো। পেট্রোল ঢেলে আগুন লাগানো হলো টেলিগ্রাফ অফিসেও। তারপর সকলে একে একে বাইরে বের হয়ে এলেন। দেখা গেল টেলিফোন আর টেলিগ্রাফের অফিস দাউ দাউ করে জ্বলছে। ব্রিটিশ সাম্রাজ্যের যোগাযোগের সব কটি আয়ুধকে ধ্বংস করে দেওয়া হলো। চট্টগ্রামের মূল টেলিফোন ভবন আক্রমণ করে তা একেবারে জ্বালিয়ে দেওয়া হয়েছে। বিপ্লবীরা এমন একটি দুঃসাহসিক কাজ করলেন, ইতিহাস যা মনে রাখবে। অম্বিকাদা আদেশ দিলেন, শীঘ্রই ফিরতে হবে। সবাই তাড়াতাড়ি গাড়িতে উঠে বসলো। গাড়ি ছুটতে শুরু করলো। চট্টগ্রামের সীমান্তবর্তী একটি ছোট পাহাড়ের উপর পুলিশের অস্ত্রাগার ভবনটি অবস্থিত। পুলিশের অস্ত্রাগার, তার পাশে একটি ব্যারাক। প্রায় 500 জন সিপাহী সেখানে থাকে। গার্ডরুমের প্রহরীরা নিশ্ছিদ্র প্রহরায় ব্যস্ত। 1930 সালের 18 এপ্রিল। দেখতে দেখতে দিন গড়িয়ে সন্ধ্যা নেমে এলো। রাত 10টা বাজে তখন। টিলার উপর গার্ডরুমের বাইরে এক রাইফেলধারী শাস্ত্রী পায়চারি করছে। তার উপর অনেক দায়িত্ব। যদি কেউ বা কারা ওই টিলার কাছাকাছি চলে আসে তাহলে তাকেই প্রথম মোকাবিলা করতে হবে। বুকের ওপর আড়াআড়িভাবে বাঁধা কার্তুজের বেল্ট। গার্ডরুমের বাকি পুলিশরা তখন বিশ্রামরত। বেচারি গার্ড, সে জানে না আর একটু বাদে এখানে এক ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে। এই ঘটনাটির কথা দেশবাসী হয়তো ভবিষ্যতে আর কখনো ভুলতে পারবে না। একটা গাড়ি এসে দাঁড়ালো ওই অনুচ্চ টিলার সামনে। লাফ দিয়ে নামলো দুজন মিলিটারির লোক। 10-12 ফুট উঁচু টিলা। 5-6 সেকেন্ডের মধ্যে তারা সেখানে পৌঁছে গেল।
প্রহরী ভাবল হয়তোবা মিলিটারির লোক এসেছে। অভ্যাস মতো হাতটা কপালের কাছে নিয়ে গিয়ে সেলাম জানালো। হঠাৎ দুজন মিলিটারি গুলি করল সিপাহীটিকে। মাটিতে পড়ে গেল সিপাহী। পিস্তল চালাতে চালাতে আক্রমণ করলো গার্ড রুম। একজন সিপাহীর গায়ে গুলি লাগলো। অন্য সিপাহীরা পাশে রাখা বন্দুক তোলার সময়টুকুও পেল না নিজেদের প্রাণ বাঁচাতে। তখন তারা পরিমরি করে ছুটছে। মাত্র 7 সেকেন্ডের মধ্যে গার্ডরুম দখল করে নিলেন বিপ্লবীরা। অকুতভয়ে চিৎকার করে উঠলেন, ইনকিলাব জিন্দাবাদ, সাম্রাজ্যবাদ ধ্বংস হোক, বিপ্লব দীর্ঘজীবী হোক, বন্দে মাতরম। টিলার চারপাশে আছে ছোট ছোট ঝোপঝাড়। গাছের আড়ালে বসেছিলেন সূর্য সেনের অন্য সঙ্গী ও অনুগামীরা। বন্দে মাতরম জয়ধ্বনি শুনে তারা আনন্দে একেবারে আত্মহারা হয়ে উঠলেন। বিভিন্ন স্থান থেকে আওয়াজ ভেসে আসতে লাগলো, ইনকিলাব জিন্দাবাদ, বন্দে মাতরম। ব্যারাকে যে 500 জন সৈন্য ছিল তারা বুঝতে পারলো অবস্থা বেগতিক। গুলি চালানোর শব্দ তারাও শুনতে পেয়েছে। এই শব্দ শুনে তারা বেশ বুঝতে পেরেছে অসংখ্য স্বদেশী ডাকাত এখানে হাজির হয়েছে। এখন যে করেই হোক এখান থেকে পালাতে হবে। অতি দ্রুত ফাঁকা হয়ে গেল ব্যারাক। এবার বিপ্লবীদের আসল কাজ করতে হবে। সময় দ্রুত বদলে যাচ্ছে। অনন্ত সিংহ ও গণেশ ঘোষ প্রহরীকে আক্রমণ করেছিলেন। তাদের পিছনে ছিলেন আরও 4 জন, দেবপ্রসাদ গুপ্ত, হিমাংশু সেন, হরিপদ মহাজন ও সরোজ গুহ। মাস্টারদার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে ছিল 7টি দল। তাদের সঙ্গে নিয়ে মাস্টারদা গার্ড রুমে পৌঁছে গেলেন। তাদের সকলের হাতে টর্চ ও রাইফেল। মাস্টারদার পরনে আপাদমস্তক সাদা পোশাক। অন্য ছেলেরা পরেছে খাঁকি মিলিটারি পোশাক। তাদের দেখে সেনাবাহিনীর সদস্য বলেই মনে হচ্ছে। কেবল মাস্টারদাই পরেছেন অসামরিক পোশাক। তবে আজকের দিনটির কথা মনে রেখেই বুঝি তিনি নতুন ইস্ত্রি করা ধুতি পরেছেন। মিলিটারি কায়দায় মালকোচা দিয়েছেন। গায়ে ধপধপে খদ্দরের পাঞ্জাবি। মাথায় পরে আছেন একটি গান্ধী টুপি। দেখতে বেশ ভালোই লাগছে মাস্টারদাকে। এখনো অনেক কাজ বাকি। এ হলো এক নিখুঁত পরিকল্পনা। পরিকল্পনা অনুযায়ী কাজ করলে বিজয় করায়ত্ত করা সম্ভব হবে। যদি কোথাও সামান্য ভুল হয় তাহলে সম্পূর্ণ পরিকল্পনা একেবারে ধ্বংস হয়ে যাবে। প্রতি মুহূর্তেই থাকবে ধরা পড়ার সম্ভাবনা। এবার অস্ত্রাগারের দরজা ভাঙতে হবে। সবার হাতে পুলিশের বন্দুক আছে। বুকের ভিতর শোনা যাচ্ছে যেন ধুকপুকানি শব্দ। অস্ত্রাগারের দরজায় তালার উপরে মস্ত বড় হাতুড়ির ঘা পড়তে লাগলো। কিছুক্ষণের মধ্যেই সেই তালা ভেঙে টুকরো টুকরো হয়ে পড়ল। লোহার টুকরোগুলো ছড়িয়ে পড়ল চারিদিকে। তারপর দরজা খোলা হলো। দেখা গেল সামনে থরে থরে সাজানো আছে পুলিশের মাস্কেট্রি রাইফেল আর রিভলভার। আর একটা ঘর ভেঙে পাওয়া গেল অসংখ্য কার্তুজ। চট্টগ্রামের বিপ্লবী দলটির দীর্ঘদিনের পরিকল্পনা আর পরিশ্রম আজ সফল হয়েছে। তাই বোধহয় সেখানে ঢুকে কিছুক্ষণ বিহ্বল হয়ে গিয়েছিলেন মাস্টারদা। তার মুখ দিয়ে তখন একটা কথাও বের হচ্ছে না। তিনি শান্ত হলেন। এবার সকলকে নিয়ে বের হয়ে আসতে হবে। এতদিনের স্বপ্ন আজ সফল হয়েছে তার। পরিকল্পনা অনুযায়ী এবার অস্থায়ী প্রজাতন্ত্রী সরকার গঠন করতে হবে। এবার এগিয়ে এলেন গণেশ ঘোষ। অস্ত্রাগার ভেঙে ফেলার পরে গণেশ ঘোষের আদেশ শোনা গেল, কোম্পানি ফলো ইন। একেবারে সামরিক কায়দায় আদেশ মেনে সকলে দুসারিতে দাঁড়িয়ে পড়লেন। সবার হাতে মাস্কেট্রি, বন্দুক ও রিভলভার দেওয়া হলো। 4 জন সদস্য কার্তুজ রেডি করতে শুরু করলো। রিভলভার, বন্দুক আর টোটা দেওয়া হলো। ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির জেনারেল গণেশ ঘোষ সবার মাঝে এসে দাঁড়ালেন। কিভাবে এই বন্দুক ব্যবহার করতে হয় সেই পদ্ধতি ভালোভাবে বুঝিয়ে দিলেন। এবার আদেশ এলো, লোড। সবাই বন্দুকে গুলি ভরলেন। উত্তেজনায় প্রত্যেকের বুক থরথর করে কাঁপছে বুঝি। এভাবে যে স্বপ্ন সফল হবে একটু আগেও তারা বিশ্বাস করতে পারেননি। যদি আমরা ঠান্ডা মাথায় পৃথিবীর বিভিন্ন দেশের বিপ্লবের ইতিহাস পর্যালোচনা করি তাহলে দেখব সেই মুহূর্ত কত অভাবিত ঘটনা ঘটে যায়। সামান্য ভুলের জন্য পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের ক্ষেত্রে কিন্তু তেমন হয়নি। প্রত্যেকেই নিজ নিজ দায়িত্ব পালন করেছেন। এবার আদেশ এলো, এম, অর্থাৎ ওপরের দিকে বন্দুক তাক করতে হবে। তৃতীয় আদেশ এলো, ফায়ার। একসঙ্গে 50টি বন্দুক গর্জন করল। রাতের নিস্তব্ধতা ভেদ করে আওয়াজ উঠল। 3 বার চলল বন্দুকের গর্জন। মাস্টারদা আদেশ দিলেন, পুলিশ লাইনে এতদিন ধরে উঠতে থাকা ব্রিটিশ আভিজাত্য আর ঔদ্ধত্যের প্রতীক ইউনিয়ন জ্যাক পুড়িয়ে ফেলতে হবে। আদেশের সঙ্গে সঙ্গে ছেলেরা পতাকা টেনে নামিয়ে আনলেন। আগুন লাগিয়ে দেওয়া হলো তাতে। মুহূর্তের মধ্যে ব্রিটিশের জাতীয় পতাকা পুড়ে ছাই হয়ে গেল। এবার মাস্টারদা বললেন,
এখানে আমাদের ভারতীয় পতাকা তুলতে হবে। নিজস্ব পতাকা উঠল চট্টগ্রামের পুলিশ অস্ত্রাগারের মাথায়। ভারতবর্ষের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে টুকরো টুকরো অনেক স্মরণীয় ঘটনা ঘটে গেছে, কিন্তু এই ঘটনাটি যেন একেবারে আলাদা। জাতীয় পতাকার সম্মানে আবার বিপ্লবীদের বন্দুক 3 বার গর্জিত হলো। বন্দুকের আওয়াজ মিলিয়ে যাবার সঙ্গে সঙ্গে শোনা গেল উদ্যত কণ্ঠের সেই স্লোগান, বন্দে মাতরম, ইনকলাব জিন্দাবাদ, সাম্রাজ্যবাদ ধ্বংস হোক। আগে থেকেই স্থির করা ছিল বিপ্লবী বাহিনী চট্টগ্রাম পুলিশ বাহিনীর অস্ত্রাগার লুট করার পর সেইখানেই হবে ভারতীয় প্রজাতন্ত্রী সরকারের হেডকোয়ার্টার। অন্য সবাইকে বলা ছিল যার যা দায়িত্ব আছে তা শেষ করে পুলিশ লাইনে চলে আসতে হবে। এখান থেকেই পরিকল্পনা অনুযায়ী শুরু হবে শহর দখল করার অভিযান। দখল করতে হবে ইম্পেরিয়াল ব্যাংক, জেল থেকে সব বন্দীদের মুক্তি দিতে হবে, দখল করতে হবে আদালত ভবন, কারণ ইংরেজরা যদি লড়তে আসে তাহলে এই বিচার সভা থেকেই লড়াই করতে হবে। লড়াই করেই হয়তো শেষ অবধি শহীদের মৃত্যুবরণ করতে হবে, কিন্তু এই ঘটনা সারা ভারতবর্ষের বুকে সেই আগুন জ্বালিয়ে দেবে, যে আগুনে পুড়ে ছাই হয়ে যাবে ব্রিটিশরা। কথা মতো গাড়ির হেডলাইট জ্বালিয়ে দলবল নিয়ে এসে পড়লেন অম্বিকা চক্রবর্তী। মাস্টারদা এগিয়ে এসে জানতে চাইলেন, টেলিফোন ভবন নিশ্চিহ্ন হয়েছে তো? টেলিফোন ভবন এতক্ষণে পুড়ে ছাই হয়ে গেছে, একথা গর্বের সঙ্গে বললেন অম্বিকাদা। মাস্টারদা জানতে চাইলেন কেউ আহত বা নিহত হয়েছে কিনা। উত্তরে অম্বিকাদা বললেন, না, এই ঘটনায় কেউ আহত পর্যন্ত হয়নি। মাস্টারদা বললেন, খুব আনন্দ হচ্ছে, বিনা রক্তপাতে একটা ভয়ঙ্কর ঘটনা গেল। ভারতের মানুষ চিরকাল তোমায় মনে রাখবে অম্বিকা। কিছুক্ষণ পর এসে গেলেন নরেশ রায় আর 5 জন সহযোগী। তারা ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করতে গিয়েছিলেন, কিন্তু গিয়ে দেখেন রাত্রি 9টার মধ্যে ক্লাব বন্ধ হয়ে গেছে। নরেশ বেশ হতাশ হয়েছেন। তিনি বুঝতে পারলেন যে ওই ক্লাব থেকে ঠিক সময়ে খবর সংগ্রহ করা হয়নি। কোথাও বোধহয় ত্রুটি রয়ে গেছে। গুড ফ্রাইডে তো সাহেবদের আনন্দ করার দিন নয়। উত্তেজনার বশে এই মারাত্মক সত্যটা ভুলে গিয়েছিলেন সূর্য সেন এবং তার সঙ্গী সাথীরা। চট্টগ্রামের পশ্চিম দিকে পাহাড়তলি যাওয়ার বড় রাস্তা, তার পাশে এক টুকরো সমতল ভূমিতে অক্সিলিয়ারি ফোর্সের বিশাল অস্ত্রাগার। এই মিলিটারি ঘাটির চারপাশেই অনুচ্চ কিছু টিলা, টিলার ওপর সাহেবদের বাংলো। এখানে রেলের কোয়ার্টারও আছে। এখানে নেটিভদের প্রবেশ নিষেধ। অনেকদিন ধরেই বিপ্লবীদের স্বপ্ন ছিল অস্ত্রাগার লুট করা। 1930 সালের 18 এপ্রিল রাত 10টার সময় একটা ডজ গাড়ি ঢুকলো অস্ত্রাগার চত্বরে। গাড়ির স্টিয়ারিং ছিল মাখন ঘোষালের হাতে। এই গাড়িতে ছিলেন লোকনাথ বল, নির্মল সেন, রজত সেন, ফণীন্দ্র নন্দী আর সুবোধ চৌধুরী। পিছনে হেঁটে আসছিলেন শান্তিনাগ, নিতাই ঘোষ, ক্ষীরোদ ব্যানার্জি, প্রভাস ঘোষ। তারা লুকিয়ে থাকলেন অস্ত্রাগারের পূর্ব দিকের কোণে, রাস্তার পাশে একটি ঝোপের আড়ালে। সেখানে পুলিশ অধিকর্তা মেজর ফ্যারোলের যাওয়া আসার পথ। অস্ত্রাগার চত্বরে প্রবেশ করে একদিকে গাড়িটা থামল। একজন গাড়ি থেকে লাফিয়ে নেমে বেশ কায়দা করে গাড়ির দরজা খুলে দাঁড়ালো। মনে হলো কোনো বড় মিলিটারি অফিসার বোধহয় এখানে এসেছেন। মিলিটারি অফিসাররা যেমন পোশাক পরেন, লোকনাথ বল আর নির্মল তেমনই পোশাক পরেছেন। এই পোশাক পরা কাউকে পুলিশ সহজে আক্রমণ করতে পারবে না, এটাই হলো মাস্টারদার নিখুঁত পরিকল্পনা। কতদিন ধরে প্রতিটি পোশাক পর্যবেক্ষণ করেছেন তিনি এবং তার দলের ছেলেরা। তারপর সেইভাবেই পোশাক বানিয়েছেন। দলের অন্য সকলে পরেছেন খাঁকি ফৌজি পোশাক। বারান্দার উপর শান্ত্রী বেয়নেট লাগানো রাইফেল ঘাড়ে করে পাহারা দিচ্ছে। এক মুহূর্তের জন্য ছুটি নেই তার উপরে এত বড় একটা অস্ত্রাগারের দায়িত্ব। সিপাহী ভাবল মিলিটারির বড় সাহেব ক্যাপ্টেন টেট এসেছেন বোধহয়। 2 জন বডিগার্ড সঙ্গে আছেন। শান্ত্রীর চোখে চোখ রেখে লোকনাথ সিঁড়ি দিয়ে ওপরে উঠতে লাগলেন। 1, 2, 3, 4, একটির পর একটি সিঁড়ি ভাঙছেন তিনি। উত্তেজনায় দম বন্ধ হয়ে আসছে, কিন্তু আশঙ্কা শেষ মুহূর্তে সবকিছু একসঙ্গে হবে তো। কোথাও ভুল হলে মাস্টারদার কাছে মুখ দেখাবেন কেমন করে? মাস্টারদা হয়তো মুখে কিছু বলবেন না, কিন্তু মনে মনে কষ্ট পাবেন। শেষ ধাপে যখন পা রেখেছেন তখন শান্ত্রী জুতোর শব্দ করে অ্যাটেনশনের ভঙ্গিতে সেলাম করল। বুটের শব্দ মিলিয়ে যাবার আগে তাকে লক্ষ্য করে লোকনাথের পিস্তল গর্জন করল। সঙ্গে সঙ্গে তার 2 বডিগার্ড নির্মল সেন আর রজত সেনও গুলি ছুড়ল। শান্ত্রী খতম।
গার্ডরুমের অন্যান্য প্রহরীরা ভয় পালিয়ে গেছে। শুধু একজন সৈন্য বন্দুক তুলে নেবার জন্য দৌড়চ্ছে। সেও গুলি খেয়ে মাটিতে লুটিয়ে পড়ল। মুহূর্তের জন্য মিলিটারি সৈন্যদের অস্ত্রাগার বিপ্লবীদের দখলে চলে এলো। এত বড় আনন্দের খবর আর কী বা হতে পারে, অথচ সেইভাবে লড়াই করতে হলো না, খুব বেশি মানুষকে মারতেও হলো না। সমবেত কণ্ঠে স্লোগান উঠল, বন্দে মাতারম, ইনকলাব জিন্দাবাদ। বন্দে মাতারম বন্দুকের শব্দ আর শান্তির চিৎকারে মেজর ফ্যারেল কোয়ার্টার থেকে বের হয়ে এসে জানতে চাইলেন, কন হ্যায় তুম কেয়া মাংতা? সাহেব ভাবতেই পারেননি যে এইসব বীর বিপ্লবীরা এমন কাণ্ড চট্টগ্রামে ঘটিয়েছেন। এবার সব বুঝতে পারলেন যে অস্ত্রাগার দখল করেছেন স্বদেশী ডাকাতরা। বিপ্লবীদের জেনারেলের হুকুম শোনা গেল, গুলি চালাও। আদেশ আসার সঙ্গে সঙ্গে গুলি ছুটল। মেজর ফ্যারেল মাটিতে লুটিয়ে পড়লেন। কয়েক মিনিটের মধ্যে শত্রুপক্ষে 2 জন মৃত ও 1 জন আহত হলেন। প্রহরীদের কাছ থেকে যে 4-5টা রাইফেল ছিল তা নিয়ে নেওয়া হয়েছে। এখন অস্ত্রাগারের দরজা ভাঙতে হবে। জাহাজ বাঁধা দড়ি সঙ্গে আনা হয়েছিল। অস্ত্রাগারের দরজার হাতলের সঙ্গে সেই দড়ি বাঁধা হলো। অন্য প্রান্তে বাঁধা হলো গাড়ির সাথে। এবার হলো আর এক কাণ্ড। গাড়ির স্টার্ট দিয়ে একটু এগোতেই অস্ত্রাগারের বিশাল ভারী দরজা ফ্রেম সমেত খুলে বেরিয়ে এলো। এটিও মাস্টারদার নিখুঁত পরিকল্পনা, কারণ হাতুড়ি দিয়ে ভাঙতে গেলে অনেক সময় লেগে যেত। ভিতরে ছিল আরেকটি দরজা। লোকনাথ বললেন, আয় রজত, আমরা বুক দিয়ে দরজার উপর পড়ি, দেখি এটা খুলতে পারি কিনা। দুজনে দৌড়ে এসে লোহার দরজার উপর পড়লেন। ঝনঝন শব্দ হলো, পাল্লা ছিটকে পড়ল পিছনের দেওয়ালে। দরজা খুলে গেল। মনে হলো এ বুঝি এক আশ্চর্য রত্নভাণ্ডার। ভিতরে স্তরে স্তরে সাজানো রয়েছে সৈন্যদের অস্ত্র ভাণ্ডার। শুধু যেখানে চোখ যায় রাইফেল আর রাইফেল। এখানে ঢুকে তারা অবাক হয়ে গিয়েছিলেন। অন্তত 400 রাইফেল আছে। এই রাইফেলের পাল্লা 1000 ফুট। পুলিশ লাইন অস্ত্রাগারের চেয়ে এখানে বন্দুকের সংখ্যা অনেক বেশি। হবে নাই বা কেন? এ তো ব্রিটিশের আসল অস্ত্রাগার। এক একটা রাইফেলে 10টা করে গুলি ধরে। রাইফেলের সারি সারি বাক্স ঘরের চারিদিকে সাজানো আছে। ঘরের ডান দিকে পিস্তল আর রিভলভারের সারি সারি সাজানো রয়েছে। বাক্সের ভিতর থেকে গুলি বার করতেই দেখা গেল ভিতরে গুলির বেল্ট আছে, আছে চামড়া আর অন্যান্য সব সরঞ্জাম। তাহলে বিপ্লবীরা তখন একেবারে অবাক হয়ে গেছেন। একটাও গুলি নেই। দেখে মনটা খারাপ হলো বই কি বিপ্লবীদের। ইতিমধ্যে অনন্ত সিংহ পৌঁছে গেছেন অক্সিলিয়ারি ফোর্সের অস্ত্রাগারে। শুনলেন প্রচুর অস্ত্র পাওয়া গেছে, কিন্তু একটাও গুলি পাওয়া যায়নি। এখন আর চিন্তা করে লাভ নেই। মাস্টারদাকে দেখেই তারা সবকিছু শিখেছেন। মাস্টারদা একথা বারবার বলেন, জীবনে চলার পথে অনেক চরম মুহূর্তের সামনে তোমাদের দাঁড়াতে হবে। তখন ভেঙে পড়বে না, হতাশ হবে না, নতুন করে বাঁচার মন্ত্র শিখবে। দলের সদস্যরা স্থির করলেন সবকটা রিভলভার নিয়ে যেতে হবে, 2টো মেশিন গান গাড়িতে তুলতে হবে, বাকি সব অস্ত্র হাতুড়ি দিয়ে ভেঙে ফেলতে হবে। রীতিমতো কাজ চলতে থাকলো। শব্দ উঠল খটখট খটখট। ফেলে যাওয়া রাইফেল আর মেশিন গানের সবগুলোকে একেবারে ভেঙে ফেলতে হবে, যাতে এগুলো শত্রুপক্ষের হাতে না যায়। এবার অস্ত্রাগার জ্বালিয়ে দিতে হবে। 6টা পেট্রোল টিন সঙ্গে ছিল। পেট্রোল ঢেলে আগুন লাগানো হলো। দেখতে দেখতে আগুনে পুড়ে গেল পুরো অস্ত্রাগার। অস্ত্রাগার থেকে বের হয়ে এলেন বীর বিপ্লবীরা। জেলার ম্যাজিস্ট্রেটের গাড়ির সঙ্গে ছোটখাটো লড়াই হলো। ম্যাজিস্ট্রেট রাস্তার ধারে লুটিয়ে পড়ল। মারা গেল তার 2 দেহরক্ষী ও গাড়ির চালক। তখন সবাই গাড়ি করে চলেছেন মাস্টারদার উদ্দেশ্যে পুলিশ লাইনের দিকে। আর একটা বড় সাফল্য অর্জন করলেন বিপ্লবী দল। মাস্টারদা বুঝিয়ে দিলেন কত তীক্ষ্ণ তার বুদ্ধি আর নিখুঁত তার পরিকল্পনা। মাস্টারদা চিন্তা করছিলেন অক্সিলিয়ারি ফোর্সের অস্ত্রাগার দখল ঠিকমতো হয়েছে কি না। নির্মল সেনের কাছ থেকে খবর পেলেন। আনন্দে ভরে উঠল তার মন। তবে তা ক্ষণিকের জন্য। আসলে বিপ্লবীরা কখনো বেশি আনন্দ প্রকাশ করেন না। আবার কোনো খারাপ খবর শুনেও ভেঙে পড়েন না। তারা সমস্ত ক্ষোভকে চাপা দিয়ে চলতেন। তাদের সামনে উপল বিস্তীর্ণ পথ, তবে শেষ লক্ষ্যে পৌঁছানো যাবে। অক্সিলিয়ারি ফোর্সের অস্ত্রাগারের ছোট রাইফেল আর মেশিন গান পাওয়া গেছে, কিন্তু একটাও গুলি পাওয়া যায়নি। কেন এমন হলো? গুলি না থাকলে অস্ত্র নিয়ে কী লাভ? শত্রুপক্ষের সব কটা ঘাঁটি এখন বিপ্লবীদের দখলে। টেলিফোন ভবন একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে। টেলিগ্রাফ যোগাযোগও বিচ্ছিন্ন। রেল যোগাযোগ ব্যবস্থাও বন্ধ।
দলের সদস্যরা গ্রামে গঞ্জে গিয়ে প্রচারপত্র বিলি করতে শুরু করেছেন। এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে অর্ধেন্দু গুহ, সুখেন্দু দস্তিদার, দীনেশ চক্রবর্তী আর হরলাল চৌধুরীকে। মাস্টারদার নির্দেশে 3 রকম লিফলেট বিলি হয়েছে। মাস্টারদা চাইছেন তাদের এমন সফল অভিযানের খবর দেশবাসীর কাছে চলে যাক। প্রত্যেক ভারতবাসীর মনে গোপনে লুকিয়ে আছে স্বাধীনতার স্বপ্ন, প্রকাশ্যে তা জানাতে তারা ভয় পায়। যদি একবার দেশবাসীর কানে পৌঁছে যায় যে কয়েকজন অতি সাহসী যুবক চট্টগ্রামকে স্বাধীন করেছেন, তাহলে তারাও সকল বাধা অতিক্রম করে বিপ্লবীদের সাথে যোগ দেবেন। একটি লিফলেটের মাধ্যমে জানানো হয়েছে বিদ্রোহের কারণ কি, কিভাবে ব্রিটিশ সরকার বছরের পর বছর ধরে ভারতীয়দের শোষণ ও শাসন করে, তার বিবরণ আছে এই প্রচারপত্রে। এই অত্যাচারের বিরুদ্ধে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির এই বিদ্রোহ, ভারতের জাতীয় কংগ্রেস স্বাধীনতার যে কর্মসূচি গ্রহণ করেছে, এই দল সেই কর্মসূচি অনুযায়ী কাজ করছে। অন্য ঘোষণায় চট্টগ্রামবাসীকে নির্দেশ দেওয়া হয়েছে কোনো ইংরেজকে চোখে পড়লে তাকে জীবিত বা মৃত অবস্থায় যেন এই দলের কোনো না কোনো সদস্যের সামনে আনা হয়। শুধু তাই নয়, যিনি তা করবেন তাকে আর্থিক পুরস্কারও দেওয়া হবে। মাস্টারদা সুচতুরভাবে পা ফেলতে চাইছেন। তিনি চাইছেন যে চট্টগ্রামের বুকে ব্রিটিশরা যেন আর আধিপত্য না করতে পারে। তবে কয়েকজন বিপ্লবীর দ্বারা এই কাজ সম্ভব নয়। একটি শহরের সমস্ত মানুষ যদি এগিয়ে আসে, তখনই সর্বাত্মকভাবে এই বিপ্লব সফল হবে। তৃতীয় লিফলেটটির মাধ্যমে ঘোষণা করা হয়েছে চট্টগ্রাম ছেলেদের উদ্দেশ্যে, ইচ্ছে করলে তারা ভারতীয় প্রজাতন্ত্রী বাহিনীতে যোগদান করতে পারে। আগামীকাল সকালে চট্টগ্রামের ছেলেরা সৈন্য দলে যোগ দিতে আসবে। কিন্তু একটা বিষয়ে মাস্টারদার গভীর চিন্তা, 400-500 উন্নত মানের আর্মি রাইফেল কাজে লাগবে না। একটা মেশিন গানেও লড়াই করা সম্ভব হবে না। পুলিশি অস্ত্রাগারে যেটুকু বন্দুক পাওয়া গেছে তা দিয়ে কি ব্রিটিশদের মোকাবিলা করা সম্ভব? এই বন্দুকগুলোর পাল্লা খুব বেশি নয়। এখানে একটি গুলি ছোড়ার পর আবার গুলি ভরতে হয়, এর ফলে সময় অনেক নষ্ট হবে। তার মানে অক্সিলিয়ারি অস্ত্রাগারে খবরাখবর অনুসন্ধানের ব্যাপারে নিশ্চয়ই কোনো ভুল হয়েছিল। আসলে সৈন্যবাহিনীর নিয়ম অনুসারে রাইফেল আর গুলি কখনো এক জায়গায় রাখা হয় না। এই ব্যাপারটা মাস্টারদা বা তার দলের সদস্যরা জানতেন না। তবে যা হয়নি তা নিয়ে মাস্টারদা বেশিক্ষণ চিন্তা করতে রাজি নন। তিনি জানেন এই জীবনের প্রতিটা মুহূর্তকে ইতিবাচক কাজে লাগাতে হবে। এখন তিনি ভবিষ্যৎ পরিকল্পনা রচনা করছেন। যেটুকু অস্ত্র পাওয়া গেছে তাই দিয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার ব্যবস্থা করতে হবে। আরেকটি বিষয়ে তিনি সুনিশ্চিত, তা হলো সমস্ত মেশিন গান আর রাইফেল ভেঙে ফেলা হয়েছে। তার মানে ইংরেজরাও তাদের অস্ত্রাগারের অস্ত্র ব্যবহার করতে পারবে না। সবাই পৌঁছে গেছেন পুলিশ লাইনে, কারো কোনো ক্ষতি হয়নি। এখন তো আনন্দ করার সময়। হঠাৎ ঘটে গেল এক অঘটন। মেশিন গানের গুলি আসছে পুলিশ লাইনের অস্ত্রাগার লক্ষ্য করে। নিমিষের মধ্যে সবাই শুয়ে পড়লেন। বৃষ্টির মতো ঝাঁকে ঝাঁকে গুলি আসছে। দেখা গেল দক্ষিণ পূর্ব জলঘরের ছাদ থেকে গুলি আসছে। সেই জলঘর লক্ষ্য করে বিপ্লবীদের 21টি বন্দুক একসঙ্গে গর্জে উঠল। আকাশ বাতাস কাঁপিয়ে স্লোগান উঠল, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, ইনকিলাব জিন্দাবাদ। জলঘরের দিকে ছেলেরা তখন দ্বিগুণ উৎসাহে গুলি ছুড়ে চলেছে। শত্রুর মেশিন গানের একটাও গুলি ছেলেদের গায়ে লাগেনি। মেশিন গানের গুলি ফুরিয়ে গেল কিছুক্ষণের মধ্যেই। শত্রুরা পালিয়ে গেল। মাস্টারদা বুঝলেন এবার শত্রুপক্ষ দ্বিগুণ উৎসাহ নিয়ে ফিরে আসবে। তখন কি করা হবে? চট্টগ্রামে বসবাসকারী ইংরেজদের কানে এই খবর পৌঁছে গেছে। ইংরেজরা ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে। বন্দরে ছিল একটি মাত্র মালবাহী জাহাজ, সেখানে ওঠার জন্য বহু মানুষ অপেক্ষা করছে। ইংরেজরা পালিয়ে গিয়ে কোনো রকমে ওই জাহাজে গিয়ে উঠল। নোঙর তুলে জাহাজটিকে নিয়ে যাওয়া হলো বন্দর থেকে বেশ কিছুটা দূরে। ওই জাহাজ থেকে বেতার মারফত খবর পাঠানো হলো কলকাতায়। এবার এগিয়ে এলেন ভারতীয় প্রজাতন্ত্রী বাহিনীর সর্বাধিনায়ক সূর্য সেন। তিনি সর্বসমক্ষে দাঁড়িয়ে ঘোষণা করলেন, আজ থেকে চট্টগ্রাম ইংরেজদের শাসনাধীন থেকে মুক্ত। বিপ্লবী দলের প্রজাতান্ত্রিক সরকার আজ থেকে চট্টগ্রামের শাসনভার গ্রহণ করল। আরেকটি কথাও তিনি বলেছিলেন, আজকের জয়টাকে আমরা অন্যভাবে মনে রাখব। দেখতে হবে এই সুযোগে কোনো দুর্বৃত্ত যেন কোনো অরাজক অবস্থা সৃষ্টি করতে না পারে। মাস্টারদা যখন ঘোষণাটি পড়ছিলেন তখন এক জায়গায় বললেন, চট্টগ্রাম ভারতবর্ষের একটা ছোট অংশ, তবু ভরসা করা যায় যে
আজকের আমাদের সাফল্যের খবর পেয়ে অন্যান্য স্থানের ভারতবাসীরাও ব্রিটিশদের হাত থেকে ভারতবর্ষকে রক্ষা করার জন্য ঝাঁপিয়ে পড়বে। ঘোষণা শেষ হলো। সামরিক বিপ্লবী সরকারের সম্মানে আকাশের দিকে মুখ তুলে 3 বার গুলি ছোড়া হলো। ধ্বনি উঠল বন্দে মাতরম। এরপরেই ঘটে গেল একটা দুর্ঘটনা। যে রাইফেলগুলো কাজে লাগবে না বলে পুড়িয়ে দেওয়া হয়েছিল, তারই একটিতে আগুন লাগাতে গিয়ে হিমাংশু সেনের গায়ে আগুন লেগে গেল। হিমাংশু সেন তখন অগ্নিদগ্ধ হয়ে ছটপট করছেন। অনন্ত সিংহ, গণেশ ঘোষ, জীবন ঘোষাল আর অনিল গুপ্ত হিমাংশুকে একটা গাড়িতে তুলে শহরে তার বাড়িতে রেখে আসতে গেলেন। একটু দেরি হয়ে গেল। তারা হিমাংশুকে রেখে পুলিশ লাইনে ফিরে এসে দেখলেন সূর্য সেন অথবা তার অনুগামীরা কোথাও নেই। তারা কোথায় গেলেন? মনের মধ্যে চিন্তার কালো মেঘ। কি হলো তাদের? কোথায় গেলেন তারা? অনন্ত সিংহ আর গণেশ ঘোষ অনেকক্ষণ গেছেন। সাংঘাতিক আহত হিমাংশুকে তার বাড়িতে রেখে আসতে হবে। সময় এগিয়ে চলেছে। মাস্টারদা চিন্তা করছেন, ওদের কোনো বিপদ হলো কিনা তা ভাবছেন। ওরা কখন ফিরবে কে জানে। কিন্তু এখন প্রধান কাজ হলো শহর দখল করা। অনন্ত খুবই সাহসী যোদ্ধা। মাস্টারদার ডান হাত হিসেবে খ্যাতি আছে। তার মাথায় আছে খুবই বুদ্ধি। 2 হাতে পিস্তল চালাতে পারেন। তার নিশানা অব্যর্থ। পুলিশ সহজে অনন্তকে ধরতে পারবে বলে মনে হয় না, কিন্তু মাস্টারদার মনে হলো অনন্ত শেষ পর্যন্ত ধরা পড়ে যায়নি তো? তাহলে দলের খুব ক্ষতি হয়ে যাবে। জলঘরের ছাদ থেকে আর গুলি চালাবার শব্দ পাওয়া যাচ্ছে না। মনে হয় শত্রুপক্ষের গুলি একেবারে শেষ হয়ে গেছে। কিন্তু আবার যদি কোথাও থেকে গুলি সংগ্রহ করে শত্রুরা তাদের উপর ঝাঁপিয়ে পড়ে, তাহলে কি হবে? ছাদ উঁচুতে, তাই শত্রুরা পুলিশ লাইনের ওপরে সহজে গুলি ছুটতে পারবে। আবার নিচে যারা আছে তাদের পক্ষে উঁচুতে গুলি ছোড়া খুব একটা সহজ কাজ হবে না। বেশিরভাগ গুলিই হবে লক্ষ্যভ্রষ্ট। মাস্টারদাও তার সঙ্গীতের হাতে খুব বেশি গুলি নেই। অসম লড়াই কতক্ষণ চলবে? তাছাড়া তাদের হাতে যে গুলি আছে তা জলঘরের ছাদ পর্যন্ত যাচ্ছে না। যখন শত্রুরা মেশিন গান চালিয়েছিল তখন মাস্টারদা এই ব্যাপারটা বুঝতে পেরেছিলেন। তবে সবার সামনে তিনি একথা খুলে বলেননি। তিনি জানেন তার মুখের এক একটি শব্দ কিভাবে তার অনুগামীদের উপর প্রভাব ফেলে। অম্বিকা চক্রবর্তী, নির্মল সেন আর লোকনাথ বলের সঙ্গে মাস্টারদা গুরুত্বপূর্ণ আলোচনা সেরে নিলেন। সবাইয়ের মনে হলো এখনই এই স্থান ত্যাগ করে অন্য কোথাও যেতে হবে। অন্তত একটি উঁচু টিলার উপর আশ্রয় নিতে পারলে ভালো হয়। অনন্ত আর গণেশ নেই, তাই এখন আর শহর দখল করতে যাওয়া সম্ভব নয়। রাতটা কোনো একটা টিলাতে কাটাতে হবে। এরপর কাউকে শহরে পাঠিয়ে ওদের খবরাখবর আনতে হবে। ভারতীয় প্রজাতন্ত্রী বাহিনীর এই বিজয়ী ছেলেরা পায়ে হেঁটেই চলেছেন পাহাড়ের পথে। অম্বিকাদা এই দিকের পথঘাট ভালোই চেনেন। তিনি পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিলেন। রাতে নগরখানা পাহাড়ের চূড়ায় সকলে আশ্রয় নিলেন। রাতের বেলা পাহাড় থেকে দেখা গেল একটা গাড়ি হেডলাইট জ্বালিয়ে ঢুকছে। সবাই ভাবল এ বোধহয় ব্রিটিশের গাড়ি। পরে জানা যায় ওই গাড়িতে করেই অনন্ত আর গণেশ সবার খোঁজ করেছিলেন। ভাগ্যের পরিহাসে সূর্য সেন ও তার অনুগামীরা এই খবর জানতেও পারেননি। পরের দিন ভোরবেলায় গণেশের খোঁজে আরেকজনকে শহরে পাঠানো হলো। সে আর ফিরে এলো না। সে একবারও ভাবল না এই রকম কাজ করা তার পক্ষে কতখানি অনুচিত। সারাদিন অপেক্ষা করার পর সন্ধ্যায় সবাই চলে গেলেন আরও উত্তরে অবস্থিত ফতেয়াবাদ পাহাড়। আবার 2 জনকে শহরে পাঠানো হলো। তারাও ফিরতে পারল না। পরে জানা যায় এদের মধ্যে একজনকে পুলিশ ঘিরে ফেলে। সে নিজেকে গুলি করে মেরে ফেলে। অবশেষে ফতেয়াবাদ গ্রামে বাড়ি এমন একজন ছেলেকে নিয়ে অম্বিকা চলে গেলেন কিছু খাবার জোগাড় করার জন্য। 18 এপ্রিল সন্ধ্যে থেকে 21 এপ্রিল পর্যন্ত ছেলেরা মুখে কিছু দিতে পারেনি। তাদের কপালে জুটেছে সামান্য বিস্কুট, তরমুজ আর কাঁচা আমের কয়েক টুকরো। দুপুরবেলা গনগনে রোদে জীবন সত্যিই অতিষ্ঠ। বুক ফাটা তৃষ্ণা। মনে হচ্ছে এভাবে জঙ্গলে লুকিয়ে থেকে কদিন বাঁচা যাবে। একজন সোজাসুজি মাস্টারদার মুখের ওপর বললেন, মাস্টারদা, আমার মনে হচ্ছে আর অপেক্ষা করা ঠিক হবে না। দেরি হলে শত্রুপক্ষ সুবিধে পেয়ে যাবে। তাই ভাবছি আজ শেষ রাতে হঠাৎ করে হানা দিলে ভালো হয়। মাস্টারদা বললেন, তোমাদের শৃঙ্খলা, ভালোবাসা আর বিশ্বাস দেখে আমি গর্বিত। যে কোনো দেশের ফৌজ না খেয়ে থাকলে অবশ্যই বিদ্রোহ ঘোষণা করত। আজ রাতেই আমরা চরম আঘাত হানব। তোমরা জানো এই কদিন ধরে আমি অনন্ত আর গণেশের সঙ্গে যোগাযোগ করার আপ্রাণ চেষ্টা করে চলেছি, কিন্তু যোগাযোগ করা সম্ভব হয়নি। এখন ওদের ছাড়াই আমাদের এই কাজ করতে হবে। কয়েকটি দলে ভাগ হয়ে আজ রাতে আমরা শহরের বিভিন্ন জায়গায় হানা দেব। তোমরা তৈরি হয়ে নাও। কিছু খাবারের চেষ্টা করা হচ্ছে।
অম্বিকাবাবু যখন দায়িত্ব নিয়েছেন তখন ব্যবস্থা কিছু একটা হবেই। মাস্টারদা অম্বিকাকে খুবই পছন্দ করেন। তিনি অতি দায়িত্বশীল মানুষ। এখনো পর্যন্ত মাস্টারদার কোনো আদেশ তিনি অমান্য করেননি। সেদিন সন্ধ্যাবেলায় খিচুড়ি খাবার ব্যবস্থা করা হয়েছিল। ফতেয়াবাদ পাহাড় থেকে রওনা হতে বেশ খানিকটা দেরি হয়ে গেল। শেষ রাতে আর শহর আক্রমণ করা সম্ভব হলো না। রেল লাইন ধরে শহরের কাছাকাছি এসে দেখা গেল পূবের আকাশ লাল হয়েছে, অর্থাৎ ভোর হয়ে গেছে। এখন এ কাজ করলে ধরা পড়ার আশঙ্কা থাকবে। তাই স্থির হলো শহরের কাছাকাছি কোনো একটি পাহাড়ে লুকিয়ে থাকতে হবে। রাত হলে শহর আক্রমণ করা হবে। আবার পশ্চিম দিকে সবাই হাঁটতে থাকলো। চট্টগ্রামের মাইল তিনেক উত্তরে একটি ছোট পাহাড়। 22শে এপ্রিল তারিখে ভারতীয় প্রজাতন্ত্রী ফৌজের মোট 52 জন সদস্য আশ্রয় নিলেন সেই ছোট্ট জালালাবাদ পাহাড়ে। নামেই পাহাড়, আসলে অনুচ্চ টিলা। মাথায় নেই ঘন গাছপালা। পাহাড়ের মাথাটা বেশ কিছুটা সমতল। এর দক্ষিণে আরও একটি টিলা। উত্তর পশ্চিমে যতদূর চোখ যায় ছোট বড় টিলার সমারোহ। ঘন শালবনে ঢাকা মাইলখানেক দূরে রেল লাইন। ভারতীয় প্রজাতন্ত্রী ফৌজের ছেলেরা এখন বেশ ক্লান্ত। অনেকটা পথ হেঁটে আসতে হয়েছে, প্রায় 7-8 মাইল। তারা এখন ঝোপঝাড়ের মধ্যে বিশ্রাম নিচ্ছেন। তবে সকলেই ভাবছেন আগামীকাল কি হবে। তবে তাদের শোবার ব্যবস্থাটা ভারী মজার। কার্তুজের থলি হলো তাদের মাথার বালিশ, বন্দুক পাশ বালিশ। রাতে পালা করে আক্রমণে যেতে হবে। মনে মনে তারই প্রস্তুতি চলছে বুঝি। অবশ্য সবাই বিশ্রাম নিতে পারছেন না। সতর্ক হয়ে কয়েকজন পাহারা দিচ্ছেন। বলা তো যায় না, যে কোনো সময় ব্রিটিশ কর্তৃপক্ষ তাদের উপর ঝাঁপিয়ে পড়তে পারে। অর্ধেন্দু দস্তিদার ছুটে এসে একটা খবর দিলেন। 2 জন রাখাল ছেলে পাহাড়ের দক্ষিণ দিক দিয়ে উপরে উঠছিল। প্রহরীরা জিজ্ঞাসাবাদ করে তাদের ছেড়ে দিয়েছে। মাস্টারদার মুখে হঠাৎ উত্তেজনার ছাপ পড়ল। মাস্টারদা বললেন, ওদের আটকে রাখা উচিত ছিল, ছেড়ে দিলে কেন? আমাদের এখানে লুকিয়ে থাকার খবর শত্রু শিবিরে পৌঁছে গেছে। আজ বোধহয় সন্ধ্যের পর আর শহর আক্রমণ করা যাবে না। তার মানে স্বপ্নের সমাধি ঘটে গেল। অর্ধেন্দু দস্তিদারকে বললেন, অম্বিকাবাবু আর লোকনাথকে এখনই এখানে আসতে বলো। মাস্টারদা তখনই অম্বিকা চক্রবর্তী, লোকনাথ বল আর নির্মল সেনের সঙ্গে পরামর্শ করতে বসলেন। সত্যি ব্যাপারটা সাংঘাতিক। ছোট্ট একটা ভুল কতখানি সর্বনাশ ডেকে আনে। তখন বেলা 3টে বেজে গেছে। শহরের দিক থেকে ধোঁয়া ছেড়ে একটি ট্রেন এদিকে এগিয়ে আসছে। ট্রেনটা থামলো এমন এক জায়গায় যেখানে চারপাশে ঘন গাছপালা। স্টেশনের চিহ্ন মাত্র নেই। পাহাড়ের উপর থেকে ভালো করে বোঝা গেল না। সবাইকার সন্দেহ ট্রেনে চেপে নিশ্চয়ই ইংরেজ সেনা এসেছে। কিছুক্ষণ পর দেখা গেল একজন রুমাল নেড়ে অন্য কাউকে কিছু সংকেত করছে। জালালাবাদ পাহাড়ের দিকে আঙুল তুলে দেখাচ্ছে। মাস্টারদা তা স্পষ্ট বুঝতে পারলেন। এই ছেলেটি আর কেউ নয়, সেই রাখাল ছেলে। এবার তাহলে সতর্ক হতে হবে। যা ভাবা হলো ঠিক তাই হলো। দেখা গেল প্রায় 300-রও বেশি সৈন্য ডবল মার্চ করতে করতে পাহাড়ের দিকে এগিয়ে আসছে। লড়াই করার মতো সম্ভাবনা দেখা দিয়েছে। মাস্টারদের চোখ বন্ধ করে রামকৃষ্ণ বিবেকানন্দের কথা স্মরণ করলেন। তারপরে ভারতীয় প্রজাতন্ত্রী ফৌজ পরিচালনার দায়িত্ব দিলেন জেনারেল লোকনাথ বলকে। সবাই বন্দুকে গুলি ভরে পাহাড়ে ওঠার পথে তাক করে উপুর হয়ে শুয়ে পড়লেন। যেদিক থেকে শত্রুরা পাহাড়ে উঠে আসবে বলে ভাবা হয়েছিল তার উল্টো দিকেও কড়া নজর রাখা হলো। এ কাজের দায়িত্ব নিলেন মাস্টারদা নিজে, আর সঙ্গে থাকলেন তার প্রিয় সঙ্গী নির্মল সেন। রজত, অর্ধেন্দু আর শান্তি, এই 3 জন পাহাড়ের চারদিকে ছুটে বেরিয়ে লোকাদার নির্দেশ পৌঁছে দিতে থাকলেন প্রজাতন্ত্রী ফৌজের সকল যোদ্ধাকে। স্থির হলো শত্রুরা বন্দুকের সীমানার মধ্যে না এলে গুলি ছোড়া ঠিক হবে না। লোকাদা আদেশ দিলে তবেই সবাই গুলি ছুটতে শুরু করবেন। সময় বুঝি আর কাটতে চাইছে না। উত্তেজনায় যেন থরথর করে কাঁপছেন যোদ্ধারা। অনেক দিনের স্বপ্ন এখন সফল হবে কি? তারা তো এই মুহূর্তটারই প্রতীক্ষায় ছিলেন। কবে দেশমাতৃকার চরণে বলি দেবেন নিজেকে। রজতের কাছ থেকে খবর এলো ব্রিটিশের সেনাবাহিনী পাহাড়ের তলায় পৌঁছে গেছে। তারা দুভাগে ভাগ হয়ে দুদিক দিয়ে উপরে উঠে আসছে। ইংরেজ সৈন্যদের সবুজ খাকি পোশাক ঝোপঝাড়ের সঙ্গে মিশে আছে, তাই ভালো করে বোঝাই যাচ্ছে না সংখ্যায় তারা ঠিক কতজন। ইতিমধ্যে দেখা গেল শত্রু সৈন্য পাহাড়ের পথ বেয়ে প্রায় অর্ধেকটা উঠে এসেছে। ছেলেদের হাত নিষ্পিস করছে গুলি ছোড়ার জন্য। হঠাৎ লোকাদার নির্দেশ শোনা গেল, হল্ট। পর মুহূর্তে তার আদেশ এলো, ফায়ার। সঙ্গে সঙ্গে পাহাড় কাঁপিয়ে গর্জন করে উঠল 50-52 খানা বন্দুক। প্রত্যেকটি ছেলে গুলি ছুটতে লাগলো। সঙ্গে সঙ্গে আকাশ বাতাস প্রকল্পিত করে বন্দে মাতারম ধ্বনি।
চিৎকার করে সবাই বলছেন, ব্রিটিশ সাম্রাজ্যবাদ ধ্বংস হোক। ছেলেদের প্রবল গুলির মুখে পাহাড়ের ঢালু স্থানে দাঁড়িয়ে থাকা শত্রু সৈন্য কোনো আড়াল বা আশ্রয় পেল না। কয়েক মুহূর্ত পর দেখা গেল তারা গড়িয়ে নিচে পড়ছে। অনেকে সঙ্গে সঙ্গে মারা গেল। আধ ঘন্টা লড়াই চালাবার পর শত্রুরা প্রাণ ভয়ে পাহাড়ের নিচে এক খাদের মধ্যে আশ্রয় নিল। তখনও পাহাড়ের ওপর থেকে ছেলেরা সমানে গুলি চালাচ্ছে। কিছুক্ষণ পর রজত আর শান্তি চিৎকার করে সকলকে জানিয়ে দিলেন, শত্রু সৈন্য রাইফেলের মুখে বেয়নেট লাগিয়ে পাহাড়ে ওঠার চেষ্টা করছে। এই কথা শুনে ছেলেদের মনের জেদ আরও বেড়ে গেল। সবাই চিৎকার করে বললেন, বন্দে মাতরম। আসুক না, দেখে নেব শত্রুদের। এমনই একটা মনের ভাব তাদের মধ্যে দেখা যাচ্ছে। আবার গুলি ছুটতে শুরু করলেন প্রজাতন্ত্রী ফৌজের সৈন্যরা। এর মধ্যে রজত দুখানি বোমা ছুড়লেন। শত্রু সৈন্যের মাঝখান দিয়ে বোমা দুটি সশব্দে ফেটে গেল। বেশ কয়েকজন সেনা মারা গেল। শত্রুরা ঘাবড়ে গেছে। বিপ্লবীরা গুলি ছুঁড়েই চলেছে। ইতিমধ্যে অন্তত 100 জন ব্রিটিশ সৈন্য খতম হয়ে গেছে। সব দেখে ব্রিটিশ সৈন্যদের মনোবল একেবারে ভেঙে গেল। তারা আবার আশ্রয় নিল খাদের মধ্যে। বেশ কিছুক্ষণ শত্রু সৈন্যের তরফ থেকে কোনো প্রতিবাদ এলো না। লোকনাথ ফায়ারিং বন্ধ করার আদেশ দিলেন। অভিজ্ঞ সমন্বয়ক তিনি। কতদিন ধরে নিজেকে এই মুহূর্তের জন্য প্রস্তুত করেছেন। আজ যখন ডাক এসেছে, সর্বশক্তি দিয়ে লড়াই করতে হবে। মাস্টারদা চুপচাপ সম্পূর্ণ পরিস্থিতির ওপর নজর রাখছিলেন। তিনি বেশ বুঝতে পারছিলেন এবার ব্রিটিশ সৈন্যরা আরও শক্তি সঞ্চয় করে লড়াই শুরু করবে। যখন একবার তাদের কাছে এই খবর পৌঁছে গেছে যে বিপ্লবীরা পাহাড়ের ওপর লুকিয়ে আছে, তারা সহজে ছেড়ে দেবে না। তার মানে এখন এক দীর্ঘ সংগ্রামের জন্য মনে মনে প্রস্তুত হতে হবে। অবশ্য যেদিন থেকে মাস্টারদা এই ভারতীয় প্রজাতন্ত্রী ফৌজ তৈরি করেছেন, তিনি জানতেন একদিন এই মরণপণ লড়াই হবেই। আর একটা সমস্যা দেখা দিয়েছে। প্রথম থেকে অবিরাম গুলি ছোড়া হয়েছে। বন্দুকগুলো বারুদের ধোঁয়ায় কালিতে বেশ অচল হয়ে পড়েছে। ঠিকমতো পরিষ্কার না করলে ওই বন্দুক দিয়ে আর গুলি ছোড়া সম্ভব হবে না। সমস্যা বুঝতে পেরে মাস্টারদা আর নির্মলদা এগিয়ে এলেন। নির্মলদা নিজে এই কাজের দায়িত্ব নিয়েছেন। তিনি পাহাড়ের এক কোণে শুয়ে শুয়ে প্রতিটি অচল বন্দুককে তেল দিয়ে ময়লা সাফ করে আবার চালু করে দিচ্ছেন। আর মাস্টারদা শত্রুপক্ষের গুলি বৃষ্টির মধ্যেও কোনো রকমে ঝোপের আড়ালে লুকিয়ে থেকে অচল বন্দুকগুলি নিয়ে পৌঁছে দিচ্ছিলেন নির্মলদার কাছে। আবার পরিষ্কার করা ভালো বন্দুক পৌঁছে দিচ্ছেন ছেলেদের কাছে। মাস্টারদার ডাইনে বাঁয়ে অবিশ্রান্ত গুলি বর্ষিত হচ্ছে। তবু তিনি জানেন এই কাজ থেকে এই সময়ে এক মুহূর্ত বিশ্রাম নেওয়ার কথা ভাবলে চলবে না। বন্দুক না থাকলে ছেলেরা লড়াই করবে কেমন করে? হাতে হাতে বন্দুক আছে বলেই তো ভারতীয় প্রজাতন্ত্রী বাহিনীর বীর সৈনিকেরা এমনভাবে লড়াই চালিয়ে যেতে পারছে। ছেলেরা আবার একবার বুঝলেন যে এই হলেন মাস্টারদা। তিনি নিজের জীবন বিপন্ন করেও সবার পাশে এসে দাঁড়ান। নিজের কথা একবারের জন্যও ভাবেন না। এমন মানুষ পাশে না থাকলে লড়াই করা যায় কি? হঠাৎ আর একটা অভূতপূর্ব দৃশ্য দেখা গেল। শত্রু সৈন্য উত্তর আর দক্ষিণে কিছু দূরের দুটো পাহাড়ের মাথায় মেশিন গান নিয়ে উঠে পড়েছে। মেশিন গানের দ্বারা অনেক দূর থেকে টার্গেটে গুলি ছোড়া যায়। এবার শুরু হলো মেশিন গান থেকে গুলি বর্ষণ। লোকাদার নির্দেশে বিপ্লবীদের বন্দুকও গর্জে উঠল। দুর্ভাগ্য লোকনাথ বলের, এই সাধারণ বন্দুকের গুলি পাহাড় অবধি যাচ্ছে না। তা সত্ত্বেও বিরাম নেই, অবিশ্রান্ত গুলি বর্ষণ করা হচ্ছে। শত্রু সৈন্যের গুলি প্রথমে এসে লাগলো দলের সব থেকে কনিষ্ঠ সৈন্য তেগরার বুকে। তেগরার ভালো না, হরিগোপাল বল, লোকাদার ছোট ভাই। লোকনাথ বললেন, পরোয়া নেই ভাই, বিপ্লবীর মতো মৃত্যুবরণ করো। তখন সূর্য পশ্চিম আকাশে অস্ত যাচ্ছে। অস্তাচলে সূর্যের বিদায় রশ্মি জালালাবাদ পাহাড়কে যেন নববধূর সাজে সাজিয়ে দিয়েছে। সেদিকে তাকাবার সময় নেই কারুর। তবু হঠাৎ বিদায়ী সূর্যের দিকে তাকালেন মাস্টারদা সূর্য সেন। বুঝতে পারলেন তাঁদের জীবনের আকাশে সূর্য আর কখনো উঠবে না। সৌর পরিবারের জীবিত সকল সদস্যই আজ আহত, কেউ বা রক্তাক্ত। অন্ধকার হতেই থেমে গেল শত্রুপক্ষের মেশিন গান। তখনও কি এক আশ্চর্য আবেগে গুলি চালিয়ে যাচ্ছেন ছেলেরা। উচ্চারণ করছেন বন্দে মাতরম। কিছুক্ষণ পর বোঝা গেল শত্রুরা এবার পালিয়ে যাচ্ছে। অনেকটা দূর থেকে ট্রেনের হুইসেল শোনা গেল। ব্রিটিশ সৈন্যদের নিয়ে ওই ট্রেন ফিরে যাবে। অন্ধকারের মধ্যে চট্টগ্রামের এইসব বিপ্লবী ছেলেরা যদি ইংরেজদের ঘিরে ধরে তাহলে কি হবে? তাই প্রাণ ভয়ে সকলে চলল নিরাপদ আশ্রয়ের সন্ধানে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করা হলো। আকাশের বুকে এক টুকরো চাঁদ উঠেছে।
ভারী রোম্যান্টিক পরিবেশে লোকাদার নির্দেশে ছেলেরা সবাই শহীদ সাথীদের শ্রদ্ধা জানানোর জন্য সারিবদ্ধ হয়ে দাঁড়ালেন। মাস্টারদা শুয়ে থাকা প্রত্যেক সঙ্গীর কাছে গিয়ে ভালোভাবে দেখলেন দেহে তখনও প্রাণ আছে কিনা। আবার যারা আহত, এখন তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হবে কেমন করে? বিনোদ বিহারী চৌধুরী, বিনোদ দত্ত আর সুরেশ দে মারাত্মকভাবে জখম। তারা অন্য সঙ্গীদের কাঁধে ভর দিয়ে কোনো রকমে হাঁটছেন। অম্বিকা চক্রবর্তীর কপালের মাঝখানে গুলি লাগে, কপালের হাড়ে গুলি আটকে গেছে, প্রচুর রক্তপাত হচ্ছে, তিনি অজ্ঞান হয়ে গিয়েছেন। সূর্য সেন সামনে গিয়ে ডাকার চেষ্টা করলেন, ও অম্বিকা বাবু, একবার চোখ খুলে তাকান। অম্বিকা চক্রবর্তী তাকাতে চেষ্টা করছেন, পারছেন না। মাস্টারদা নিচু হয়ে আবার ডাকলেন, অম্বিকা বাবু, শত্রুদের যে পরাজয় হয়েছে, তারা পালিয়ে গেছে, আমরা জিতে গেছি, উঠতে চেষ্টা করুন, আমার কাঁধে ভর দিয়ে হাঁটুন, এখনো অনেকটা পথ পাড়ি দিতে হবে আমাদের। অম্বিকাদা কথা বলার চেষ্টা করলেন। মাস্টারদা তার মুখের কাছে কান নিয়ে গিয়ে বললেন, এই তো আমি আছি, বলুন কি বলতে চান। অম্বিকাদা কোনো মতে কিছু টাকা পয়সা, কিছু দরকারি কাগজপত্র মাস্টারদার হাতে তুলে দিলেন। খুব কষ্ট করে ধীরে ধীরে বললেন, সূর্যবাবু, সময় নষ্ট না করে সামনের দিকে এগিয়ে যান, আমার জন্য ভাববেন না। আমি যখন এই অভিযানে নাম লিখিয়েছি, তখন থেকে এই মুহূর্তটির জন্য অপেক্ষা করে গেছি। এমন কথা অম্বিকাবাবু ছাড়া কে বা বলতে পারেন? মাস্টারদা সজল চোখে তাকালেন তার প্রিয় অনুগামীর মুখের দিকে। তবে এখন আর মন খারাপকে প্রশ্রয় দেবার সময় নেই। দেশকে মুক্ত করার যে সংগ্রামে তারা অবতীর্ণ হয়েছেন, সেই সংগ্রাম এখনো শেষ হয়নি। শত্রু নিহত হবে, শহীদ হবে সঙ্গীরা, এ লড়াইয়ের এটাই তো ধরন। যতটুকু শক্তি আছে তা আবার একত্রিত করতে হবে। মাস্টারদা নির্দেশ দিলেন, বাকি 40 জনকে কয়েকটি দলে ভাগ করে পাহাড় থেকে নেমে আত্মগোপন করতে হবে। ফেরারি ফৌজ পাহাড় থেকে নেমে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। চাঁদ উঠল। মধ্যরাতের বাতাস এসে চারপাশে এক শোকাচ্ছন্ন অনুভূতি জাগিয়ে দিল। আশ্চর্য, এই জালালাবাদ পাহাড়ে তখন পাশাপাশি শোয়ানো আছে অনেকগুলি মৃতদেহ, রক্তাক্ত, ক্ষতবিক্ষত। তবু কি আশ্চর্য, তাদের তৃতীয় নয়নে আঁকা রয়েছে ভারতের স্বাধীনতার স্বপ্ন। কর্ণফুলী নদীর তীরে শ্রীপুর গ্রাম চট্টগ্রাম শহর থেকে দূরে। সেখানকার বাসিন্দা মনীন্দ্র মজুমদার সূর্য সেনের খুবই কাছের মানুষ। সেই বাড়িতেই সভা ডেকেছেন সূর্য সেন। যেসব বীর ছেলেরা জালালাবাদ পাহাড়ে দাঁড়িয়ে ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করেছিলেন, তাদের অনেকে এই সভায় উপস্থিত আছেন। মাস্টারদা বুঝতে পেরেছেন এইভাবে লুকিয়ে থেকে লাভ নেই, আত্মগোপন করে আর কতদিন থাকা যায়। তিনি জানেন ইংরেজদের হাতে যে পরিমাণ গুলি, বন্দুক আর মেশিন গান আছে, সামনের থেকে লড়তে গেলে পরাজয় অবশ্যম্ভাবী। তাই তিনি স্থির করেছেন গেরিলা কায়দায় ব্রিটিশ বাহিনীর ওপর আঘাত হানতে হবে। এর জন্য দরকার নিখুঁত পরিকল্পনা। দেশে বিদেশে গেরিলা বাহিনীরা সামান্য অস্ত্র ও লোকবল নিয়েও দীর্ঘকাল লড়াই চালাতে পারে, তবে পরিকল্পনাটা 100% নিখুঁত হওয়া দরকার। হঠাৎ আঘাত করে বিপ্লবীরা চোখের নিমেষে উধাও হয়ে যাবে। ধরা পড়লে কেউ সহকর্মীদের নাম ভুলেও উচ্চারণ করবে না। দলের ছেলেদের ওপর বিশ্বাস আছে মাস্টারদার। তিনি জানেন 1000 মার খেলেও কেউ মুখে টু শব্দটি পর্যন্ত করবে না। মাস্টারদা স্থির করেছেন গেরিলা যুদ্ধ চালাতে পারলে অবশেষে জয় হবে অবশ্যম্ভাবী। কয়েকজন কুখ্যাত পুলিশ আধিকারিককে খুন করতে হবে। ব্রিটিশ বাহিনীর মধ্যে এমন এক ত্রাসের সঞ্চার ঘটাতে হবে যাতে তারা ভারতবর্ষ থেকে পালিয়ে যায়। লুকিয়ে থাকতে গেলে আশ্রয় লাগে। চট্টগ্রামের বিভিন্ন গ্রামে বিপ্লবীদের অনেক বন্ধু বান্ধব আছেন। তারা বৈপ্লবিক পন্থায় আস্থাশীল, মনে প্রাণে বিপ্লববাদকে শ্রদ্ধা করেন। হয়তো প্রত্যক্ষভাবে ব্রিটিশের বিরোধিতা করতে পারেন না, কিন্তু গোপনে গোপনে বিপ্লবীদের সাহায্য করেন। যেমন এই মনীন্দ্র মজুমদার। স্বাধীনতা সংগ্রামে তার মতো কত মানুষের অবদান সোনার অক্ষরে লেখা আছে। আমাদের দুর্ভাগ্য যে আমরা তাদের সকলের কথা আজও জানতে পারিনি। হয়তো ভবিষ্যতে কখনো পারা সম্ভবও নয়। প্রচুর অস্ত্রশস্ত্র বিভিন্ন বাড়িতে লুকিয়ে রাখা হয়েছে। পুলিশ সন্দেহ করতে পারবে না এমন শান্তশিষ্টটি এমন বেপরোয়া হতে পারে। ওপর থেকে দেখলে মনে হয় বিপ্লবীরা দুঃসাহসী।
তাদের হৃদয় বলে কিছু নেই, কিন্তু আসলে তারাও তো মানুষ। তাদেরও তো আবেগ আছে, অভিমান আছে, দুঃখ, চোখের জল আছে। মাঝে মধ্যে মন আকাশে হতাশার পাখি উড়ে যায়, তবু তাঁরা নিরুপায়। অম্বিকা চক্রবর্তী এখনো বেঁচে আছেন। অসম্ভব মনের জোর তার। অন্য কেউ হলে জীবন দুর্বিষহ হয়ে যেত, কিন্তু অম্বিকাবাবু এই অবস্থাতেও মাস্টারদার ডাকে সভাতে এসেছেন। সূর্য সেন এবং দলের অন্যান্য সভ্যদের সঙ্গে তার আবার যোগাযোগ হলো। এই খবরে সূর্য সেন যার পর নাই খুশি হয়েছেন। মূল বাহিনী থেকে বিচ্ছিন্ন হওয়ার পর 4 দিন কেটে গেছে। অনেক চেষ্টা করেও মূল বাহিনীর সঙ্গে যোগাযোগ করতে পারেননি অনন্ত সিংহ, গণেশ ঘোষ, আনন্দগুপ্ত, জীবনপ্রসাদ। তাঁরা স্থির করলেন কলকাতায় চলে যাবেন। সেই মতো 22 এপ্রিল তারিখে চট্টগ্রাম শহরের বাইরে একটা ছোট স্টেশনে গিয়ে কলকাতার ট্রেন ধরেন। কিন্তু পোস্টমাস্টারের কেমন সন্দেহ হয়। তিনি সঙ্গে সঙ্গে টিকিটের নাম্বার স্টেশনে জানিয়ে দেন। স্টেশনে 4 জনকে নামানো হয়। স্টেশনের একটা ঘরে ঢুকিয়ে শরীরে তল্লাশি করা হয়। অনন্ত সিংহ হঠাৎ টেবিলের ওপর উঠে দুহাতে গুলি চালাতে শুরু করেন। পুলিশ ছত্রভঙ্গ হয়ে যায়। 4 বিপ্লবী চোখের নিমেষে সেখান থেকে উধাও হয়ে যান। তবে তারা একে অন্যের থেকে বিচ্ছিন্ন হয়ে যান। পরে আবার তারা সকলে চলে যান চন্দননগরে। তাঁদের সঙ্গে যোগাযোগের জন্য মাস্টারদা পাঠিয়ে দিয়েছেন তার প্রিয় শিষ্য লোকনাথ বলকে। 1 সেপ্টেম্বর 1930 চন্দননগরের একটি বাড়িতে গভীর রাতে পুলিশ হানা দেয়। সেখানে গণেশ ঘোষ, লোকনাথ বল, আনন্দগুপ্ত আর জীবন ঘোষাল লুকিয়েছিলেন। মুখোমুখি লড়াইতে মারা গেলেন জীবন ঘোষাল। বাকিদের গ্রেপ্তার করা হয়। অনন্ত সিংহ কিছুকাল আগেই কলকাতায় গিয়ে পুলিশের হাতে ধরা দেন। তাদের সকলকে নিয়ে শুরু হয় চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন মামলা। আরও 30 জনকে অভিযুক্ত করা হয়। সকলকে বন্দি করে রাখা হয় চট্টগ্রাম জেলখানায়। এই মামলা উপলক্ষে বাংলার পুলিশ প্রধান টি.জি. ক্রেগ পৌঁছালেন চট্টগ্রামে। 1 ডিসেম্বর তারিখে ক্রেগ কলকাতায় ফিরবেন। ফণীন্দ্র মজুমদারের বাড়িতে সেদিন মাঝরাতে সূর্য সেনের নেতৃত্বে গুরুত্বপূর্ণ এক সিদ্ধান্ত নেওয়া হয়। বলা হলো, যে করেই হোক ক্রেগকে হত্যা করতেই হবে। আগস্ট মাসে লোম্যান নিহত হয়েছেন। ক্রেগকে মারতে পারলে পুলিশ আরও ভয় পেয়ে যাবে। কিন্তু এই কাজের দায়িত্ব কাকে দেওয়া যায়? মাস্টারদা অনেক ভেবেচিন্তে রামকৃষ্ণ বিশ্বাস আর কালীপদ চক্রবর্তীকে ডেকে নিলেন। ঠান্ডা মাথায় কাজের খুঁটিনাটি বুঝিয়ে দিলেন 20-22 বছরের দুজন বিপ্লবীকে। তারা শপথ নিলেন এই কাজ শেষ না করে ফিরবেন না। ভাবতে অবাক লাগে, 20-22 বছরের তরুণ জীবনকে এক ফুৎকারে মৃত্যুর হাহাকার নিয়ে যাচ্ছেন। এত আত্মবিশ্বাস তারা পেলেন কেমন করে? ক্রেগ যে কামরায় চড়েছেন সেই কামরায় উঠলেন রামকৃষ্ণ আর কালীপদ। 1 ডিসেম্বর চারিদিক গাঢ় কুয়াশায় ঢাকা। উত্তর থেকে ছুটে আসছে ঠান্ডা বাতাস। ট্রেন পৌঁছালো চাঁদপুরে। এত কুয়াশা যে দুহাত দূরের মানুষকেও ভালো করে দেখা যাচ্ছে না। ট্রেন থামার সঙ্গে সঙ্গে রামকৃষ্ণ ও কালীপদ রিভলভার হাতে সেই কামরার সামনে চলে এলেন। কামরার সামনে 30 জন লাঠিধারী পুলিশ একটা বেষ্টনী তৈরি করে দাঁড়িয়ে আছে। কামরার ভিতর থেকে খাকি পোশাক পরা, টুপি পরা একজন পুলিশ অফিসার প্ল্যাটফর্মে নামছেন। পুলিশ সিপাহীরা তাকে সেলাম করছে। এ নিশ্চয়ই ক্রেগ। দুজনেই পুলিশের বেষ্টনীর মধ্যে ঢুকে পড়ে গুলি চালালেন। ব্যক্তিটি মাটিতে লুটিয়ে পড়ল। পরে জানা গেল ইনি ক্রেগ নন, পুলিশের লোক তারিণী মুখার্জি। ক্রেগ কামরাতেই ছিলেন, তিনি একটু পিছনে ছিলেন। তারিণী মুখার্জির উদ্দেশ্যে গুলি চালনাতে ক্রেগ ভয় পেয়েছেন, ফলে তিনি আর কামরা থেকে নামেননি। কামরার মধ্যে একা ভয় ঠকঠক করে কাঁপছেন। যাই হোক, এই ঘটনার কিছুদিন পর কালীপদ ও রামকৃষ্ণ ধরা পড়লেন। বিচারে রামকৃষ্ণের ফাঁসি হলো আর কালীপদের হলো যাবজ্জীবন কারাদণ্ড। মাস্টারদার কাছে এই ভয়ঙ্কর খবর চলে গেল। লৌহ কঠিন মনের মানুষ মাস্টারদা বুঝলেন এবার আক্রমণের পরিকল্পনা পাল্টাতে হবে। এখন সরাসরি আক্রমণ নয়, ল্যান্ডমাইন, ডিনামাইট দিয়ে বিস্ফোরণ ঘটিয়ে জেলের দেওয়াল ভাঙতে হবে। মুক্ত করতে হবে অনন্ত সিংহ সহ অন্যান্য রাজবন্দীদের। পরিকল্পনা নিখুঁত পথে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ ল্যান্ডমাইন সহ দলের একজন ধরা পড়ে বিস্ফোরণের পরিকল্পনা বানচাল করতে হলো মাস্টারদাকে। এইভাবে সমস্ত পরিকল্পনা ভেস্তে যাওয়ায় অন্য কেউ হলে অবশ্য এ অসাফল্যে ভেঙে পড়তেন, কিন্তু সূর্য সেন ছিলেন অতি দৃঢ়চেতা মানুষ। দেখা গেল পরাজয়ের গ্লানি তাকে বিন্দুমাত্র স্পর্শ করতে পারছেন না। এক একটি পরাজয় তাকে আরও দৃঢ় প্রত্যয়ী করে তুলছে।
এমন মানুষ পৃথিবীতে খুব কমই দেখা যায় বলেই আমাদের স্থির বিশ্বাস। সূর্য সেনের দলকে শায়েস্তা করার লক্ষ্যে ইংরেজরা এই খাঁ বাহাদুর আসানুল্লাহকে নিয়ে এলো চট্টগ্রাম জেলায়। এখানে এসে আসানুল্লাহ সাধারণ মানুষের ওপর সন্দেহবশত অত্যাচার করতে লাগলো। যখন তখন যে কোনো বাড়িতে ঢুকে তরুণ যুবকদের বাড়ি থেকে টেনে হিঁচড়ে এনে বেধড়ক পেটাতো আর হাসতো হো হো করে। ভয়ে ও সন্ত্রাসে যাতে সাধারণ মানুষ আর বিপ্লবীদের সাহায্য না করে, এটাই ছিল আসানুল্লাহর আসল উদ্দেশ্য। কিশোর যুবক ছেলে দেখলেই সে নানাভাবে তাকে তিরস্কার করত। সকলের সামনে সূর্য সেনের নামে দিত অকথ্য গালাগাল। মাস্টারদার কানে খবর গেল। মাস্টারদা, নির্মল সেন আর তারকেশ্বর দস্তিদার আলোচনায় বসলেন। ঠিক হলো কয়েকদিনের মধ্যেই ওই আসানুল্লাহকে হত্যা করতে হবে। হরিপদের ওপর দেওয়া হলো গুরুদায়িত্ব। আসানুল্লাহর গতিবিধির ওপর কড়া নজর রাখবে হরিপদ। কোন সময় সে কি করে তা লক্ষ্য রাখবে। সূর্য সেন যখনই কোনো কাজ করেন আগে থেকে তার পরিকল্পনা করেন। হরিপদ ছায়ার মতো অনুসরণ করতে লাগলেন আসানুল্লাহকে। অবশেষে এলো সেই দিন, 30শে আগস্ট 1931 সাল। সেই দিন ছিল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। আসানুল্লাহ দলের সঙ্গে অন্য একটি দলের খেলা হবে। আসানুল্লাহর দল খেলায় জিতে গেল। দলের ক্যাপ্টেন কাপ এনে আসানুল্লাহর হাতে দিল। আসানুল্লাহ আনন্দে আত্মহারা হয়ে কাপটি ওপরে তুলে ধরল। নাচতে নাচতে চলে এলো দেহরক্ষীদের বেষ্টনীর বাইরে। হরিপদ বুঝলেন এইবার সুযোগ এসেছে। তিনি বিদ্যুৎ বেগে আসানুল্লাহর পায়ের কাছে এসে 3টি গুলি চালালেন। মাটিতে লুটিয়ে পড়ল আসানুল্লাহর দেহ। হরিপদ দৌড়ে পালাতে চেষ্টা করেছিলেন, কিন্তু পারলেন না। পিস্তলের গুলি শেষ হয়ে গেছে। ফলে শেষ অবধি তাকে ধরা পড়তেই হলো। শুরু হলো পুলিশের অকথ্য অত্যাচার। হরিপদ কিন্তু হার মানেননি। তার বৃদ্ধ মা বাবাকে গাছে দড়ি দিয়ে বেঁধে মারতে মারতে অজ্ঞান করে দিয়েছিল ব্রিটিশ পুলিশ। তাদের বাড়ি পুড়িয়ে দেওয়া হলো। তারপর গোটা গ্রামের ওপর চালানো হলো অকথ্য অত্যাচার। অনেক বাড়িতে লুটপাট চালানো হলো। চট্টগ্রাম হাটের ওপর হরিপদকে এনে বলল, বল, ব্রিটিশ সাম্রাজ্যের জয়, বিপ্লব ধ্বংস হোক, মাস্টারদা নিপাত যাক। হরিপদ চাবুকের আঘাতে রক্তাক্ত হতে হতে চিৎকার করে বললেন, মাস্টারদা দীর্ঘজীবী হন, বিপ্লব দীর্ঘজীবী হোক, ব্রিটিশ সাম্রাজ্যবাদ ধ্বংস হোক, নিপাত যাক। পুলিশ তার মুখের ওপর বুটের ডগা দিয়ে মারতে লাগলো। দাঁত ভেঙে গেল। হরিপদ অজ্ঞান হয়ে গেলেন। চট্টগ্রামের হিন্দু মুসলিম সবাই একসাথে হরিপদর জন্য প্রার্থনা করেছেন। হিন্দুরা মন্দিরে গিয়ে নিবেদন করেছেন হৃদয়ের সমস্ত ভক্তি, আর মুসলমানরা মসজিদে গিয়ে বলেছেন, হে আল্লাহ, তোমার কাছে মোনাদাত করছি, তুমি হরিপদকে বাঁচিয়ে রাখো। একজন বিপ্লবী কিভাবে হিন্দু মুসলমান সম্প্রীতির ধারক হয়ে উঠতে পারে, এই ঘটনা তাই প্রমাণ করে দেয়। সবাই এখন অল্প হলেও বুঝেছেন যে ব্রিটিশের বিরুদ্ধে হাতে হাত রেখে লড়াই করতে হবে, তবেই স্বাধীনতার সূর্য পূর্ব আকাশে উদিত হবে। বিচারে হরিপদর যাবজ্জীবন কারাদণ্ড হলো। চারিদিকে সূর্য সেনের নামে পোস্টার পড়েছে। বলা হয়েছে, জীবিত বা মৃত অবস্থায় সূর্য সেনকে ধরে দিতে পারলে 10,000 টাকা পুরস্কার। তখনকার দিনের বিচারে এটি ছিল অনেক টাকা। সূর্য সেনের মুখ ঝুলছে গাছের ডালে, শহরে, রাজপথে, বাজারে, হাটে, পঞ্চায়েত স্কুলের সামনের দেওয়ালে। তা সত্ত্বেও কেউ টাকার লোভেও সূর্য সেনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেনি। সূর্য সেন অনায়াসে বিভিন্ন গ্রামে গিয়ে আত্মগোপন করে থাকতেন। তিনি যেখানে যেতেন তার অনুগামীরা তাকে সাদর অভ্যর্থনা জানাতেন। সুভাষচন্দ্রের দাদা শরৎচন্দ্র বসু সেই সময় খুবই উদ্বিগ্ন হয়ে উঠেছেন সূর্যের ভবিষ্যৎ নিয়ে। তিনি একটি ছেলের মাধ্যমে জানিয়েছেন, মাস্টারদা রাজি হলে তাকে ভারতবর্ষের বাইরে কোনো একটি দেশে পাঠিয়ে দেওয়া হবে। এই খরচ নির্বাহ করবেন শরৎচন্দ্র বসু। এর উত্তরে মাস্টারদা তাকে নমস্কার জানিয়ে বলেছেন, শরৎবাবু, আপনার প্রস্তাবের জন্য অনেক ধন্যবাদ। আপনি যে আমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করেছেন, এই কথা ভেবে আমি অবাক হয়ে যাচ্ছি। কিন্তু আমার যে এখনো লক্ষ্য পূরণ হয়নি। আমি চট্টগ্রামের ছেলে। চট্টগ্রামকে স্বাধীন করব, এটা আমার সারা জীবনের স্বপ্ন। আজ আমার সঙ্গী সাথীদের কথা ভেবে আমি এখান থেকে কোথাও যাব না। আমি জানি না যে আরো কতজনকে মৃত্যুবরণ করতে হবে, তবে শেষ পর্যন্ত স্বাধীনতার সূর্য উঠবে, এ আমার দৃঢ় বিশ্বাস। তাই জীবনের শেষ দিন পর্যন্ত আপনি আমাকে চট্টগ্রামে থাকতে দিন। আশা করি আপনি আমাকে ভুল বুঝবেন না। একদিন গভীর রাতে মাস্টারদা তার সঙ্গী অর্ধেন্দু গুহকে নিয়ে চলেছেন নির্মল সেন আর তারকেশ্বর দস্তিদারের সঙ্গে দেখা করতে। খুবই নিচু স্বরে কথা বলতে বলতে তাঁরা হাঁটছিলেন।
হঠাৎ মাস্টারদা অর্ধেন্দুকে জোরে ধাক্কা দিয়ে পাশের ঝোপে ফেলে দিলেন। নিজেও অতি দ্রুত তার পাশে এসে লুকিয়ে পড়লেন। দুজনে নিঃশ্বাস বন্ধ করে মৃতের মতো পড়ে থাকলেন। কয়েক সেকেন্ড পরে রাস্তা দিয়ে একটা পুলিশের গাড়ি চলে গেল। ওইভাবে অর্ধেন্দুকে সরিয়ে না দিলে অর্ধেন্দু হয়তো গাড়ি চাপা পড়তেন কিংবা পুলিশের হাতে ধরা পড়তেন। দূর থেকে আসা গাড়ির শব্দ অর্ধেন্দুর কানে যায়নি। বাংলাদেশের বেশিরভাগ মানুষ কৃষক। মধ্যবিত্ত মানুষ তখনও পরোক্ষভাবে ব্রিটিশদের সাহায্য ও সহযোগিতা করে যাচ্ছে। তারা বিশৃঙ্খল জীবন পছন্দ করে না, তারা চায় শান্তি। তাদের বিশ্বাস একমাত্র ব্রিটিশ রাজশক্তি তাদের এই কাঙ্ক্ষিত শান্তি এনে দেবে। মাস্টারদার দুর্ভাগ্য যে এখনো পর্যন্ত দেশের বেশিরভাগ মানুষ তাদের দলের কর্মসূচি সম্পর্কে ওয়াকিবহাল নন। মাস্টারদা একা আর কত প্রচার করতে পারেন? প্রচারের জন্য দরকার প্রচুর লোকবল, চাই ধারাবাহিক অর্থের যোগান। মাস্টারদা বেশি মানুষকে ওই কাজে লাগাতে ভয় পাচ্ছেন। প্রতি মুহূর্তে চিন্তা, যদি কেউ ধরা পড়ে মার খেয়ে অন্যদের কথা বলে দেয় তাহলে কি হবে? লিফলেট প্রকাশ করার মতো অর্থ নেই, তাহলে প্রচার হবে কেমন করে? তবুও ভেঙে পড়েননি মাস্টারদা। তবে ইদানিং ক্লান্তি এসে গ্রাস করছে তাকে। আর কতদিনই বা তিনি লুকিয়ে লুকিয়ে দিন কাটাবেন? আর পারছেন না বুঝি। একে একে প্রিয় সঙ্গী সাথীরা সব ছেড়ে চলে যাচ্ছেন মৃত্যুর পারে। আজ বড় একা, বড় নিঃসঙ্গ মনে হচ্ছে নিজেকে। চারপাশে এখন যেন শুধু ধুধু অন্ধকার। দূর আকাশে একটি দুটি তারা এখনো জেগে আছে। মাস্টারদা দীর্ঘশ্বাস ফেললেন। পর মুহূর্তে মুষ্টিবদ্ধ দুটি হাত আকাশের দিকে তুলে দিয়ে বললেন, বন্দে মাতরম। হে মা, তোমাকে আমরা শৃঙ্খল মুক্ত করবই, এ আমার আজন্ম অভিলাষ। 1933 সালের 16ই ফেব্রুয়ারি। ইদানিং মাস্টারদা কেমন যেন আনমনা হয়ে যান। মাঝে মাঝে কথায় কথায় বলেন, আমার দিন ফুরিয়ে আসছে। আমি হয়তো আর বেশি দিন এইভাবে আত্মগোপন করে থাকতে পারবো না। ইদানিং দলে আর নতুন ছেলেরা বিশেষ আসছে না। হয়তো বিপ্লবের আদর্শ তাদের আর উদ্বুদ্ধ করতে পারছে না। এই ব্যাপারটা ভাবলেই মাস্টারদার মন ভারাক্রান্ত হয়ে ওঠে। সঙ্গী সাথীরা কে কোথায় হারিয়ে গেল। বেশিরভাগ শহীদ হয়েছে, অনেককে পাঠানো হয়েছে দ্বীপান্তরে। কেউ বা রুদ্ধ কারায় বসে শাস্তির জন্য দিন গুনছে। চট্টগ্রাম শহর থেকে 10 মাইল দূরে পটিয়া থানার গৈরালা গ্রাম। ক্ষীরোদপ্রভা বিশ্বাসের বাড়িতে আশ্রয় নিয়েছেন মাস্টারদা আর তার সঙ্গীরা। রাত 8টা বাজে। হঠাৎ ব্রিটিশ পুলিশের বুটের শব্দ শোনা গেল। মাস্টারদা বুঝতে পারলেন টাকার লোভে কোনো এক গ্রামবাসী তাদের এই গোপন আস্তানার খবর ব্রিটিশ পুলিশের হাতে তুলে দিয়েছে। লোকটিকে দোষারোপ করে কি লাভ? এত টাকা সে জীবনে কখনো দেখেনি। এখন এখান থেকে চলে যেতে হবে অন্য কোথাও। মাস্টারদা তার সঙ্গীদের বইপত্র, কাগজ, টর্চ আর পিস্তল নিয়ে তৈরি হতে বললেন। ব্রজেন সেন, মাস্টারদা, কল্পনা দত্ত, শান্তি চক্রবর্তী, মণি দত্ত, সুশীল দাশগুপ্ত সবাই বাড়ি থেকে বেরিয়ে পড়লেন। চারপাশ ঘন অন্ধকারে ঢাকা, নির্জন পথঘাট। মাস্টারদার নির্দেশে এই দলটি বাড়িটি থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে শোনা গেল চিৎকার, কন হ্যায়? মাস্টারদা থেমে গেলেন। শেষ পর্যন্ত ঠিক হলো পশ্চিম দিকের বাঁশবন দিয়ে বের হতে হবে। সৈন্যরা ঝোপে ঝাড়ের মধ্যে দাঁড়িয়ে আছে পজিশন নিয়ে। অসংখ্য সৈন্য বাড়িটিকে ঘিরে ফেলেছে। সৈন্যদের ঘেরাও ভেদ করে গুলি ছুটতে ছুটতে ধরা পড়ে গেলেন মাস্টারদা আর ব্রজেন সেন। অন্যেরা গুলি চালাতে চালাতে কোনো রকমে বের হয়ে যান। মাস্টারদার দুর্ভাগ্য, আর একটু হলে হয়তো তিনিও ধরাছোঁয়ার বাইরে চলে যেতেন, কিন্তু তা সম্ভব হলো না। ব্রিটিশ পুলিশ প্রথমে বুঝতে পারেননি তারা কাদের ধরে এনেছে। সারা রাত মাস্টারদার উপর অকথ্য অত্যাচার চালানো হলো। লাথি মারা হয় পেটের সর্বত্র, বন্দুকের কুদো দিয়ে আঘাত করা হয় পিঠের ওপর। সমস্ত শরীরে ব্যথা, রক্ত ঝরছে। দুর্বল চেহারার 39 বছরের মাস্টারদা এতটা অত্যাচার সহ্য করে গেলেন। ভোর 4টের সময় ব্রিটিশ ক্যাপ্টেন ওয়াসমলে কয়েকজন ব্রিটিশ গোয়েন্দাকে নিয়ে দেখতে এলেন কারা ধরা পড়েছে। মাস্টারদার মুখে তীব্র টর্চের আলো ফেলে জিজ্ঞাসা করলেন, নাম কি? মাস্টারদা বললেন, বিজন। গোয়েন্দা পুলিশ চিৎকার করে বলল, এই সূর্য সেন। হিংস্র উল্লাসে ভরে উঠল গোয়েন্দা পুলিশের মুখ। পায়ে বেড়ি হাত করা সূর্য সেনকে আবার এক দফা মারল তারা। অত্যাচারের মাত্রা দেখে শেষ পর্যন্ত একজন ইংরেজও বলে উঠলেন, আহ, উনি গুরুতর আহত, ওকে আর মেরো না তোমরা। মাস্টারদা দাঁতে দাঁত চেপে মার খেলেন। কোনো দয়া ভিক্ষা করলেন না ব্রিটিশ পুলিশের কাছে।
চট্টগ্রাম জেল, নির্জন কারাকক্ষ। তিনি জানেন যে অপরাধ তিনি করেছেন তাতে আজ বাদে কাল তার ফাঁসি হবে। তা সত্ত্বেও বিপ্লব যেন বেঁচে থাকে, এটাই তার আজন্ম অঙ্গীকার। আত্মহত্যা, আত্মসমর্পণ আর ফাঁসিতে যাওয়া, এই তিনটির মধ্যে শেষটিকেই তিনি সব থেকে বেশি ভালোবাসতেন। ফাঁসিতে যাবার আগে ব্রিটিশ সরকারের মুখের ওপর বলে দিয়ে যাবেন কেন, কিসের জন্য এইসব কাজ করেছেন। ফাঁসিতে তো ব্রিটিশরা ঝোলাবেই, কিন্তু আমি কেন আমার বক্তব্য সবার সামনে পেশ করব না? মাস্টারদা উকিলের সাহায্য খুব একটা নিচ্ছেন না। তিনি জানেন উকিল তাকে বাঁচাতে পারবে না। ব্রিটিশ কর্তৃপক্ষের কাছ থেকে বিশেষ অনুমতি নিয়ে মাস্টারদা গীতা, মহাভারত আর রবীন্দ্রনাথের কবিতা সংকলন আনিয়েছেন। এছাড়া মাস্টারদা জেলখানায় বসে বসে চিঠি লিখতেন। চিঠি লিখতেন তার দাদা চন্দ্রকুমার, বৌদি বিরাজমোহিনী আর মেজদি সাবিত্রী দাসকে। অবশেষে হাইকোর্টের রায় প্রকাশিত হলো। দেশদ্রোহিতার অপরাধে সূর্য সেনকে ফাঁসি দেওয়া হবে। ফাঁসি হবে তারকেশ্বরের। 11 মাস জেলখানায় ছিলেন তিনি। বাড়িতে দাদা, বৌদি আর মেজদিকে চিঠি লিখে জানিয়েছেন দুঃখ না করতে। মাস্টারদার এই সাহস দেখে আত্মীয়রা পর্যন্ত অবাক হয়ে যান। বিপ্লবী সঙ্গী সাথীদের উদ্দেশ্য করে একাধিক বাণী পাঠিয়েছেন। মাস্টারদার মৃত্যু যেন তাদের বিপ্লবকে প্রভাবিত না করে, একথা বারবার বুঝিয়েছেন। ফাঁসির মঞ্চে যাবার কয়েক ঘন্টা আগে সাথীদের উদ্দেশ্যে শেষ বার্তা রাখলেন তিনি লিখলেন, আমার মৃত্যু আমার দরজায় করাঘাত করছে। মন আমার অসীমের পানে ছুটে চলেছে। বন্ধুরূপে মৃত্যুকে আলিঙ্গন করার প্রস্তুতির এই তো সময়। এই আনন্দময়, পবিত্র, গুরুত্বপূর্ণ মুহূর্তে আমি তোমাদের জন্য কি রেখে গেলাম? মাত্র একটি জিনিস, তা হলো আমার স্বপ্ন, একটি সোনালী স্বপ্ন, স্বাধীন ভারতের স্বপ্ন। প্রিয় কমরেডস, এগিয়ে চলো। 1934 সালের 11ই জানুয়ারি সমস্ত চট্টগ্রাম শহরে বেলা 11টা থেকে পরের দিন ভোর 5টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। দোকানপাট খোলা নিষিদ্ধ। রাস্তাঘাটে কোনো মানুষজন চলাফেরা করতে পারবে না। কেউ রাস্তায় বের হলে সঙ্গে সঙ্গে তাকে গুলি করে হত্যা করা হবে। না, দেশে কোথাও যুদ্ধ বাঁধেনি। সেদিন হবে মাস্টারদার ফাঁসি। ব্রিটিশরা জানে মানুষের হৃদয়ে কোন আসনে তিনি আসীন। পাছে তার ফাঁসিকে কেন্দ্র করে শহরে হিংসাত্মক ঘটনা ঘটে যায়, তাই পুলিশের পক্ষ থেকে এই অভূতপূর্ব নিরাপত্তার ব্যবস্থা। যে গুপ্তচরের দেওয়া খবরে সূর্য সেনকে ধরা হয়েছিল, তার গলার নলি কেটে দেওয়া হয়েছে। সূর্য সেন দীর্ঘকাল জেলখানায় বন্দী। তাতে কি, তার সঙ্গী সাথীরা এখনো গেরিলা যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। কি তাদের সাহস, কি তাদের আত্মবিশ্বাস, কি তাদের প্রত্যয়! ব্রিটিশ পুলিশের মনে ভয় ধরে গেছে। বিকেলের দিকে কিছু সৈন্য জেলখানায় ঢুকে পড়ল। এখন জেলের ভার তাদের হাতে। একটু পরে দরজা বন্ধ হয়ে যাবে। সমস্ত বন্দী জয়ধ্বনি দিয়ে উঠলেন, বন্দে মাতরম, মাস্টারদা সূর্য সেন কি জয়। তারকেশ্বর বললেন, বিপ্লব জিন্দাবাদ। রাইফেল কাঁধে মিলিটারিরা হাঁটাহাঁটি করছে জেলখানার মধ্যে। জেলের বাইরে মিলিটারি ট্রাক টহল দিচ্ছে। তখন গভীর রাত। মাস্টারদার গলায় শোনা গেল, বন্দে মাতরম, সাম্রাজ্যবাদ নিপাত যাক, বিপ্লব দীর্ঘজীবী হোক। তারকেশ্বর স্লোগান দিলেন। গলা মেলালেন অন্যান্য জেলবন্দিরা। মাস্টারদা একবার শুনতে চাইলেন জেলবন্দি সবার নাম। একজন নামগুলি শুনিয়ে দিলেন তাকে জোর গলায়। তিনি সকলকে আশীর্বাদ করলেন। এবার জনগণমন অধিনায়কও ধরেছেন জীবনের শেষ যাত্রাপথে। তারপর চারিদিকে এক অদ্ভুত নীরবতা দেখা দিল। মাস্টারদা এক মনে গীতা পাঠ করছেন। গীতার পাতায় পাতায় মৃত্যুকে জয় করার কথা বলা হয়েছে। বলা হয়েছে আত্মার সাথে পরমাত্মার মিলনের কথা। বলা হয়েছে সেই অবিনশ্বর শক্তির কথা যিনি স্থল, জল, অন্তরিক্ষে বিদ্যমান। মাস্টারদার গীতা পাঠ শেষ হলো। তারকেশ্বর গেয়ে উঠলেন রবীন্দ্রনাথের গান, জীবনে যত পূজা হলো না সারা, জানি হে জানি তাও হয়নি হারা। তখনও আলো ফোটেনি। 12ই জানুয়ারি ভোরবেলা। গাড়ির ঘর ঘর শব্দ শোনা গেল। ঘণ্টা বাজল। বোঝা গেল
কোনো বড় অফিসার জেলখানায় এসেছেন। তারপর মাস্টারদা চিৎকার করে বললেন, আমাকে ওরা ফাঁসির মঞ্চে নিয়ে যাচ্ছে। আমি শেষবারের মতো বলছি, বন্দে মাতরম, বিপ্লব দীর্ঘজীবী হোক। কিন্তু ব্রিটিশ পুলিশ তার গলা টিপে ধরে। তাই বন্দে এই শব্দটি কোনো রকমে উচ্চারণ করতে পেরেছিলেন তিনি। তারকেশ্বরের ওপরেও চলল একই নির্যাতন। একটু পরে শোনা গেল ফাঁসির মঞ্চের পাটাতন সরাবার শব্দ। নৃশংস নির্মমভাবে হত্যা করা হলো সূর্য সেন আর তারকেশ্বর দস্তিদারকে। ফাঁসির পরেও তার দেহ পায়নি বাড়ির লোকেরা। পরে জানা গিয়েছিল দুটি মৃতদেহ বস্তাবন্দি করে ভাসিয়ে দেওয়া হয়েছিল বঙ্গোপসাগরের উত্তাল জলতরঙ্গে। মাস্টারদা মিশে গেলেন অনন্তে। অমরত্ব লাভ করলেন তিনি। আজও যখন আমরা ভারতের স্বাধীনতার কথা ভাবি, তখন মাস্টারদার কথা বারবারই মনে পড়ে। বিপ্লব দীর্ঘজীবী হয়, মানুষ মারা যায়, থেকে যায় তার অনেক কীর্তি। তারপর কোনো এক মধ্যরাতে নির্জন পৃথিবীর বুকে দাঁড়িয়ে কেউ হয়তো উচ্চারণ করে, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো দহন দানে। পাঠ ভালো লাগলে একটি লাইকের মাধ্যমে তা জানিয়ে যান। আর এই রকম পাঠ আরও শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।